নমস্কার। আজকের অভিমুখে আমাদের বিষয় হলো জলবায়ু পরিবর্তন, জলবায়ু অর্থায়ন ও কার্বন বিপণন ত্রিপুরা প্রেক্ষাপটে। তো আজকের যারা আমাদের সামনে আছেন তারা হচ্ছেন গিয়ে যে ডক্টর সঞ্জয় বশিষ্ঠ, কার্যকরী অধিকর্তা, ডক্টর জয়ন্ত বসু, পরিবেশবিদ ও জলবায়ু গবেষক। তো আজকে আমরা ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন নিয়ে ত্রিপুরা প্রেক্ষাপটে আমরা আজকে ওনাদের সাথে আমরা কিছু কথা বলবো। প্রথম প্রশ্ন আমার ডক্টর জয়ন্ত বসুকে। স্যার, আমি আপনাকে প্রথম প্রশ্নটা করব যে ত্রিপুরা প্রেক্ষাপটে আমাদের যে ক্লাইমেট যে চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন, সেটার ইম্প্যাক্টটা কতটুকু, আমাদের সেটার কতটা প্রভাব পড়ছে আমাদের ত্রিপুরায়? ধন্যবাদ। আপনি যদি সামগ্রিকভাবে তথ্য দেখেন তাহলে দেখবেন যে ভারতবর্ষের গোটা দেশের মধ্যে এই যে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারত, সেটা সবচেয়ে বেশি জলবায়ু বিপন্ন অঞ্চল। এই যে জায়গাটা, সেটা আসাম, ত্রিপুরা, আবার ওদিকে পশ্চিমবঙ্গ, বিহার, এই গোটা অঞ্চলটাই বিপন্ন। আর এই উত্তর পূর্ব ভারতের মধ্যে অবশ্য করেই ত্রিপুরা একেবারে সামনের সারিতে, প্রথম কয়েকটি রাজ্যের মধ্যে ত্রিপুরা রয়েছে। আমি যদি তথ্যের দিকে যাই তাহলে ব্যাপারটা বোধহয় একটু স্পষ্ট হবে দর্শকদের কাছে। 2022 থেকে 2025 এই 4 বছরের যদি আমরা তথ্য দেখি তাহলে দেখব যে ত্রিপুরায় এই 4 বছরে প্রায় 182 বার বিভিন্ন রকমের বিপর্যয় হয়েছে, 182 দিন। এখন আপনি বলতে পারেন যে 182 দিনটা বেশি না কম? নিশ্চয়ই খুবই বেশি। 4 বছরে 182 দিন মানে গড়পড়তা প্রত্যেক বছরে প্রায় 45 দিন করে পড়ছে। তো 365 দিনের মধ্যে 45 দিন মানে প্রায় 1.5 মাস একটা বিপর্যয় হচ্ছে। যেটা আরো চিন্তার কথা সেটা হলো এই যে 182 দিনের যে বিপর্যয়, যে তথ্য আমার কাছে রয়েছে, সেই তথ্য অনুযায়ী প্রায় 127 জন মারা গেছেন এই সময়ের মধ্যে। আমরা যদি ডিজাস্টার ডে এবং ডেথ, বিপর্যয় এবং মৃত্যুকে রেশিও করি তাহলে গড়পড়তা 3টে বিপর্যয়, 3:2, এটা অত্যন্ত অত্যন্ত হাই ফিগার। সারা ভারতবর্ষে বিপর্যয় হচ্ছে। ইনফ্যাক্ট 2025-এর ফিগার বলছে যে 365 দিনের মধ্যে বা মানে গোটা বছরের মধ্যে প্রায় 99.9% দিনে কোনো না কোথাও, কোনো ভারতবর্ষের কোথাও না কোথাও, কোনো গ্রাম, কোনো শহর, কোনো পৌর অঞ্চলে বিপর্যয় হয়েছে। সুতরাং সেটা বড় কথা নয়, কিন্তু বড় কথা হচ্ছে এত হাই ফিগারটা। সুতরাং সেই দিক থেকে আমরা কেন হাই ফিগার হচ্ছে, হাই ফিগার হচ্ছে ইন্টেন্সিটি খুব বেশি বলে, এইটা মাথায় রাখতে হবে। এছাড়া যেটা হচ্ছে যে আপনাদের এই অঞ্চলটা নানান কারণে, টোপোগ্রাফিক কারণে তার সমস্যা রয়েছে। এখানে অন্যান্য জায়গার মতোই যে উন্নয়ন, তথাকথিত কোট আটকোট উন্নয়ন, যেটাকে আমরা বলতে পারি মানুষের দ্বারা তৈরি করা উন্নয়ন, সেই উন্নয়নটা সমস্যা তৈরি করেছে পরিবেশের ক্ষেত্রে। একটা কথা কলকাতা শহর সম্বন্ধে বলা হতো, চান্স ডিরেক্টেড, চান্স ইরেক্টেড সিটি, এটাও তার বাইরে যায় না। তাহলে এই উন্নয়ন করছেন। আপনার পাশে যে নদীটা রয়েছে, আপনার পাশে যে হাওড়া নদীটা রয়েছে, সেটা কি আমরা দেখেছি? দেখিনি। সেই নদীর অবস্থা রুগ্ন থেকে রুগ্নতর হয়েছে। মানে সব মিলিয়ে একদিকে জলবায়ু পরিবর্তন, সারা বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি, সাইক্লোন বৃদ্ধি, বৃষ্টি বৃদ্ধি, হঠাৎ বৃষ্টি বৃদ্ধি, এটা তো এটা বৈশ্বিক সমস্যা। সেটা যেমন একদিকে রয়েছে, পাশাপাশি আমরা মানুষেরা, সেটা সাধারণ মানুষ, রাজনৈতিক দল বলি বা অ্যাডমিনিস্ট্রেশন বলি, তারাও তাদের পরিকল্পনা সেটাও একেবারে যথাবিহিত যতটা হওয়া উচিত হয়নি বলে দুটো মিলে আজকে ত্রিপুরাকে বেশ খানিকটা সমস্যার মুখে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দাঁড় করিয়েছে। আমার মানে এটার সাথে রিলেটেড আমার আরেকটা প্রশ্ন। ত্রিপুরা যেহেতু এখানে না মানে অনেক আমাদের ট্রাইবালসরা থাকেন, ঠিক আছে, কমিউনিটি, ট্রাইবাল কমিউনিটিজ আর দেয়ার। নাও আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি তো এতক্ষণ বললেন যে ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে
এখন অনেক মানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বৃষ্টির ঘনত্ব হঠাৎ হঠাৎ খুব অনেক মানে অহরহ বৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিক আছে, অনেক সময় ক্রপ যেটা সেটার মধ্যে রিডাকশন হয়ে যাচ্ছে, অনেক অনেক প্রবলেম হচ্ছে। Right. অ্যাপার্ট ফ্রম দ্যাট, ক্লাইমেটকে বা পরিবেশকে বা জলবায়ুকে বাঁচানোর ক্ষেত্রে ট্রাইবাল কমিউনিটির কতটা অবদান থাকতে পারে বলে মনে হয়? বিকজ ইট ইজ মানে আমি ত্রিপুরার ক্ষেত্রে এই জিনিসটা বলছি, বিকজ ত্রিপুরাতে ট্রাইবাল কমিউনিটিসরা বিলং করে, দে আর ফ্রম দ্য ত্রিপুরা। দেখুন, আমি প্রথমেই এই কথাটা বলবো যে এ বিষয়ে যতটা আলোচনা, যতটা গবেষণা হওয়া উচিত ছিল ততটা হয়নি। হ্যাঁ, কিন্তু পাশাপাশি এটাও বলবো যে ট্রাইবালরা যেখানে থাকেন, আদিবাসী মানুষ যেখানে থাকেন, বা আমরা বলি ইন্ডিজিনাস পিপল Indigenous people, থাকেন, yeah, হ্যাঁ। সেই অঞ্চলটা কিন্তু কঠিন জায়গা। সেখানে এই যে এই যে আমি একটা জায়গায় ইন্টারাপ্ট করছি, আপনি সরি আমি ইন্টারাপ্ট না, করছি, ওই যে ইন্ডিজিনাস কথাটা বলছেন, তো আমার ক্লাইমেট চেঞ্জের সাথে ট্রেডিশনাল ইন্ডিজিনাস নলেজ বলে একটা কনসেপ্ট থাকে, ট্রেডিশনাল ইন্ডিজিনাস নলেজ, এটার সাথে ক্লাইমেট চেঞ্জকে কানেক্ট করে মানে কোনো কি রাস্তা আছে যে সেটা দিয়ে যাতে ক্লাইমেট রাস্তা, তো ধরুন তো অনেক দিক থেকে রাস্তা আপনাকে খুঁজতে হবে। ডেফিনেটলি যারা ইন্ডিজিনাস মানুষ, ট্রাইবাল মানুষ, তাদের ইন্ডিজিনাস নলেজ আছে, এবং সেই নলেজগুলো তারা মানে বহুদিন ধরে, আমরা বলি একজন ট্রাইবাল মানুষ চলে যাওয়া মানে বইয়ের একটা চ্যাপ্টার বন্ধ হয়ে যাওয়া, সুতরাং তারা তো আছেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন বিপদটা সাংঘাতিক বেড়ে যায়, তখন সেই নলেজটুকু দিয়ে এটাকে সামলানো কঠিন। নিশ্চয়ই সঞ্জয় বলবে যে কি করে, ধরুন মাইগ্রেশন, আজকে যতই আপনার ইন্ডিজিনাস নলেজ থাকুক, আপনাকে যদি প্রচন্ড তাপমাত্রা, প্রচন্ড বৃষ্টি বারে বারে ধাক্কা মারে, আমরা দেখছি তো এই মুহূর্তে আসামে কি ঘটছে, তখন কোন ইন্ডিজিনাস নলেজ দিয়ে থামাবেন? কোনো কোনো ক্ষেত্রে আমাদের সহ্যের সীমাটা পেরিয়ে গেছে, এইটা খুব ইম্পর্টেন্ট। এবং একটা শব্দ আছে, টেকনিক্যাল শব্দটা ব্যবহার করতে হচ্ছে, লস অ্যান্ড ড্যামেজ। এই লস অ্যান্ড ড্যামেজটা হচ্ছে কেন? কেননা আমাদের অ্যাডাপ্টেশন, যোজাস ক্ষমতা, তার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা আমরা ক্রস করে চলে যাচ্ছি। যখন সেটা ক্রস করে চলে যাচ্ছি, তখন আমরা এই ধরনের লস বা ড্যামেজ হওয়া সম্ভব। সুতরাং ইন্ডিজিনাস নলেজ খুব গুরুত্বপূর্ণ। আমরা কোনো পরিকল্পনা করলে নিশ্চয়ই সেখানে ইন্ডিজিনাস নলেজকে গুরুত্ব দেবো, কিন্তু শুধু ইন্ডিজিনাস নলেজকে সামনে খাড়া করে বিপদ থেকে বাঁচতে পারবো না। আচ্ছা, আমার মাথায় আরেকটা প্রশ্ন আসলো আপনার কথা শুনতে শুনতে। আমি বরাবরই একটা কথা শুনে এসেছি, এনভায়রনমেন্ট ভার্সেস ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট ভার্সেস ডেভেলপমেন্ট। এনভায়রনমেন্টকে আমরা, ক্লাইমেটকে আমরা বাঁচাবো, পাশাপাশি আমরা ডেভেলপমেন্টকেও আমরা ইম্পর্টেন্স দিব। এই ক্ষেত্রে আপনার কি আমি এটা রেসপন্ড করবো, তার মানে সঞ্জয় উইল বি বেটার প্লেস টু রেসপন্ড টু দ্যাট। কেন সঞ্জয় মাইগ্রেশন, ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্টটা নিয়ে অনেক বড় করে কাজ করছে। আই থিঙ্ক লেট সঞ্জয় রেসপন্ড, দেন आई विल कम टू दैट। सर प्लीज। मैं हिंदी में बोलूंगा। हाँ, आप हिंदी में बोलिए, कोई प्रॉब्लम नहीं है सर। आप आशा करता हूं आपको समझ में आया होगा। नहीं, मुझे समझ में आ रहा है, ठीक, बट मैं थोड़ा जवाब हिंदी में दूंगा क्योंकि मेरी बंगाली इतनी अच्छी नहीं है। आई थिंक आपने जो बात कही एनवायरनमेंट वर्सेस डेवलपमेंट, अगर हम क्लाइमेट रेजिलियंस की बात करते हैं कि हम क्लाइमेट चेंजिंग क्लाइमेट को फाइट कर सकें, तो हमें जरूरत है एनवायरनमेंट कंप्लायंट डेवलपमेंट। एनवायरनमेंट कंप्लायंट डेवलपमेंट का मतलब ये होगा कि की डेवलपमेंट जो है वो एनवायरनमेंट को चैलेंज ना करे और वो दोनों साथ साथ चले, उसकी जरूरत है। अब अगर हम बात करते हैं क्लाइमेट वल्नरेबिलिटी की, हो क्या रहा है बेसिकली, कोई नई थ्रेट नहीं है क्लाइमेट चेंज की वजह से। इससे ये हो रहा है कि टू मच और टू लेस, वो एक प्रॉब्लम है। जैसे बहुत सारी बारिश एक साथ गिर जाती है थोड़े समय में, वो एक प्रॉब्लम हो जाती है। फ्लड सिचुएशन हो जाती हैं, अर्बन फ्लड्स भी आते हैं, सिटीज में फ्लड्स आते हैं, जिसकी वजह से सॉइल टॉप निकल जाता है और रन ऑफ शुरू हो जाता है। और टू लेस का मतलब है ड्राउट कंडीशंस, बहुत लंबे टाइम तक जो है ड्राउट कंडीशंस रहती हैं और फिर पानी नहीं मिलता, और या फिर ड्रिंकिंग वाटर की प्रॉब्लम हो जाती है, समर लंबे हो गए हैं। तो ऐसे इसको डील करने के लिए हमें एनवायरनमेंट तो जरूर चाहिए। कैसे, अगर हम बात करते हैं टू मच वाटर की, तो क्या चीज है जो जमीन पर उस टू मच वाटर के रन ऑफ को रोकेगी? वेजिटेशन, फॉरेस्ट एरिया, वेजिटेटिव कवर। आप ये नहीं कह सकते कि वेजिटेटिव कवर को हटा के वहां पे पेव्ड रोड्स बना दीजिए और उससे जो है आप मिटिगेट कर पाएंगे। तो ये कुछ एग्जांपल्स हैं कि किस तरीके से एनवायरनमेंट और डेवलपमेंट को साथ चलना पड़ेगा।
दोनों एक दूसरे को थ्रेटन ना करें, नहीं तो दोनों खतरे में है। डेवलपमेंट खतरे में है क्योंकि क्लाइमेट चेंज की वजह से अगर हम 2 कदम आगे बढ़ाते हैं डेवलपमेंट में, तो क्लाइमेट चेंज की थ्रेट की वजह से हम आधा कदम या 1.5 कदम पीछे भी चले जाते हैं। करेक्ट। तो दोनों को साथ चलना पड़ेगा अगर क्लाइमेट चेंज के थ्रेट को मिटिगेट करना है तो अच्छा, अभी आपने क्लाइमेट रेजिलिएंट के बारे में बोला था, तो मेरा एक क्वेश्चन है आपसे कि व्हेन वी प्लान न्यू रोड्स, जब हम नया रास्ता बनाने का प्लान करते हैं, तो या ब्रिजेस या हाउसिंग हो गया, इंडस्ट्रीज और एग्रीकल्चरल प्रोजेक्ट्स हो गया इन त्रिपुरा, मैं त्रिपुरा बिल्कुल सेंट्रिक कह रहा हूं, बिल्कुल। सो शुड क्लाइमेट चेंज रिस्क असेसमेंट बिकम एन इंटीग्रल पार्ट ऑफ सच प्लानिंग? एब्सोल्युटली, और वो बहुत जरूरी भी है, और मैं उसके एग्जांपल्स देता हूं। हमने देखा होगा कई एक्सप्रेसवेज बन रहे हैं इंडिया में, हाँ। और सडनली बारिश जब आई है तो देखा गया अरे वो टूट गया। अब उसके लिए एक नैरेटिव ये होता है कि अरे ये तो इसलिए हुआ क्योंकि काम अच्छा नहीं हुआ, बट मैं ये भी कहूंगा कि क्लाइमेट चेंज हैज एक्टेड एज ए थ्रेट। वो इतनी तेजी से बारिश आया है कि उसमें जो कंक्रीट का मिक्स या इंफ्रास्ट्रक्चर को जिन पैरामीटर्स पे बनाते हैं उन पैरामीटर्स को बढ़ाने की जरूरत है, नहीं तो फिर इंफ्रास्ट्रक्चर रुकेगा नहीं, वो टूट जाएगा। तो आपने बिल्कुल ठीक कहा। और ये त्रिपुरा में भी अगर हम रोड इंफ्रास्ट्रक्चर की बात कर रहे हैं, हम ब्रिजेस की बात कर रहे हैं, हम एम्बैंकमेंट्स की बात कर रहे हैं रिवर्स के किनारे, तो उसके लिए क्लाइमेट असेसमेंट करनी जरूरी है। अगर हम कन्वेंशनली XMM ऑफ रेनफॉल को लेके चलते हैं कि यहाँ गिरती ही गिरती है, वो सबसे ज्यादा है, तो हमें उसको कई गुना बढ़ाना पड़ेगा, और हमें ड्यूरेशन भी देखना पड़ेगा कि XMM रेनफॉल नॉर्मली अगर 2 दिन में गिरती है, वो सडनली 2 घंटे में गिर गई, तो ये इंफ्रास्ट्रक्चर रुक पाएगा कि नहीं? Just would like to respond here. Yeah. Sanjay, what he is saying. 2 things. One is first the question, যেটা আপনি বলছেন যে রাস্তা হবে, হ্যাঁ, ব্রিজ হবে। প্রথম কথা, এটা হতেই হবে। আপনি বলবেন কি রাস্তা হবে না, ব্রিজ হবে না, তাহলে ক্লাইমেট চেঞ্জের রোলটা কি? তাতে পরিকল্পনায় কোথায় আসবে? পরিকল্পনায় যে এখনো আসে না তা নয়, কিন্তু সেটা খানিকটা হচ্ছে টিক মারা পরিকল্পনা। ইউ আর জাস্ট টিকিং দ্য বক্স। যে আপনাকে বলা হয়েছে যে আপনার 2% টাকা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টে রাখতে হবে, আপনি 2% টাকা দেখাচ্ছেন, টাকাটা কি করে খরচ করছেন দেখা যাবে। আপনার কোনো একজন ইঞ্জিনিয়ারকে মাইনেটা ওই টাকা থেকে দিচ্ছে না, ইউ আর শোয়িং যে আপনি দেখাচ্ছেন, আসলে করছেন না। ভাবের ঘরে চুরি করা যাবে না। ইট হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার। আমরা যেখানে এসে পৌঁছেছি আজকে, সেখানে আমরা এই যে আমি আসামের কথা উদাহরণ দিচ্ছিলাম, 2024 ত্রিপুরায় কি ঘটনা ঘটেছে, একদিনে 305, 280, 285 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা আগামী দিনেও হবে। আমি আপনাকে একটা তথ্য শেয়ার করি, আমার ধারণা দর্শকরা অনেকে হয়তো এই তথ্যটা হয়তো কেন হয়তো কেউই জানেন না। সেটা হচ্ছে যে একটা আন্তর্জাতিক যে গবেষণা ইউনাইটেড নেশনসের, সেখানে প্রায় 3000 বিজ্ঞানী, তাদের সেই অর্গানাইজেশনকে বলে IPCC, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ, এই 3000 বিজ্ঞানী মিলে তারা গবেষণা করে দেখেন যে পৃথিবীর জলবায়ু পরিবর্তনটা কোন দিকে যাচ্ছে। তারা যে শেষ রিপোর্ট করেছেন, এটাকে বলে AR6, অ্যাসেসমেন্ট রিপোর্ট 6, তাতে একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা থেকে আমি এবং আরো কয়েকজন গবেষক তারা কাজ করে সারা দক্ষিণ এশিয়া, সঞ্জয় জানেন দক্ষিণ এশিয়ার কোন, সেটা চেন্নাই হতে পারে, মুম্বাই হতে পারে, দিল্লি হতে পারে, ঢাকা হতে পারে, মালদ্বীপ হতে পারে, কোথায় আগামী 2080 এবং 2100-তে কোথায় সেই শহরটা যাবে আমরা বের করেছি। আগরতলাও তার বাইরে নয়। আজকে একটি মিটিং ছিল, সেখানে আমি এটা শেয়ার করেছি। সেখানে দেখা যাচ্ছে যে আমরা মনে করি যে 1850 থেকে 1900, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লবের আগে অবধি যে তাপমাত্রা বাড়া কমাটা ছিল, সেটা ন্যাচারাল ছিল। তারপরেই মানুষ কয়লা পোড়াতে আরম্ভ করলো, তেল পোড়াতে আরম্ভ করলো, অর্থাৎ অ্যানথ্রোপোজেনিক এডিশন হলো, এবং হওয়ার ফলে আস্তে আস্তে পৃথিবী তপ্ত হতে শুরু করেছে। এটা ওয়ান ওয়ে ট্রাফিকের মতো এগোচ্ছে। তাহলে ওইটা হচ্ছে ন্যাচারাল। পৃথিবী ডিসিশন নিয়েছিল 2015 সালে, আমি যে মুহূর্তে কথা বলছি আপনার সঙ্গে 2026-এর 11 বছর আগে ডিসিশন নিয়েছিল যে এই বৃদ্ধিটা ওই 1850-এর তুলনায় 1.5 ডিগ্রির উপরে হতে দেওয়া যাবে না, 1.5 ডিগ্রি, বড় জোর 2 ডিগ্রি। এইটা ছিল রেঞ্জ। প্যারিসে আমরা সিদ্ধান্তটা নিয়েছিলাম। এখন আমরা কি দেখছি, কিছুদিন আগে WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, তারা বলেছে যে এটা 1.9 ডিগ্রি ছুঁতে পারে আর কয়েক বছরের মধ্যে। আগামী 5 বছর, আমি সব দর্শকদের বলি, পৃথিবীর ইতিহাসে অন্যতম কঠিন সময় জলবায়ু পরিবর্তনের জন্য আসতে চলেছে। 2027 সাল সম্ভবত পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছর হিসেবে
প্রমাণিত হতে চলেছে। আগরতলার ক্ষেত্রে কি হচ্ছে, নিশ্চয়ই আগরতলা যারা এখানকার মানুষ তারা নিশ্চয়ই উৎসাহী হবেন। বলছে যদি এটার আবার 3 রকম আছে, একটু টেকনিক্যাল বিষয়, যে কম বাড়া, মাঝামাঝি বাড়া, বেশি বাড়া। আমি সহজ করে বলার চেষ্টা করছি। যেটা সবচেয়ে বেশি বাড়তে পারে যদি সেইটা হয় তাহলে 4.8 ডিগ্রি বাড়তে পারে, যেটা আমরা 1.5 রাখতে বলছি। বৃষ্টি প্রায় 40% হঠাৎ বৃষ্টি বাড়তে পারে। অর্থাৎ আপনি আজকে যা দেখছেন জাস্ট ট্রেলার, সিনেমা এখনো বাকি আছে, সিনেমাটা শুরুই হয়নি। সুতরাং এই ট্রেলার দেখে আপনাকে তো সিনেমাটা বুঝতে হবে। তাহলে আমি যখন আজকে নবী বোম্বাইয়ের ওই বিশাল ব্রিজ পরিকল্পনা করছি, তখন কিন্তু অঙ্ক কষে সায়েন্টিস্টরা বের করেছিলেন আগামী 100 বছর সমুদ্রের জল কতটা বাড়তে পারে। দে স্পেন্ড few hundreds crore more to raise it। কেননা ওনাদের অঙ্ক পড়েছিল যদি আমি এইখানে রাখি সেটা হয়তো সেফ হবে না, হয়তো 20 বছর 30 বছর পর সেটা সমস্যায় পড়বে। আপনি ব্রিজ তো বানাচ্ছেন অনেক দিনের জন্য। আজকে পদ্মা নদীর উপর যখন পদ্মা সেতু হলো তখন সেখানে শুধু 2 বছর কাজ হয়েছিল যে ইলিশ মাছের রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা দেখার জন্য। অর্থাৎ এই কাজগুলো আপনাকে সিরিয়াসলি করতে হবে। শুধু নাম কাওয়াজতে কোনো একটি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা কোনো সরকারি দপ্তরকে ঢুকিয়ে করলে হবে না। তা যদি না হয়, এবং এই শেষে আমি রেসপন্ড করি, তারপরে অন্য প্রশ্ন নিশ্চয়ই আমরা আসবো। ডেভেলপমেন্ট ভার্সেস এর কথা বলেছি, এনভায়রনমেন্ট ভার্সেস ডেভেলপমেন্ট। হ্যাঁ, এরকম বড় প্রশ্ন সঞ্জয় রেসপন্ড করেছে। আমি শুধু একটা কথা বলবো এখানে। একটা শব্দ এখন সারা পৃথিবীতে খুব ব্যবহার হচ্ছে, যেটাকে বলা হয় পলিটিক্যাল রেন্ট সিকিং। তার মানে আপনি একজন রাজনৈতিক মানুষ, আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটর, আপনার একটা ক্ষমতা আছে, আপনি ক্ষমতাটাকে ভাড়া দিচ্ছেন। আমি ক্ষমতাটা নিচ্ছি, তার ফলে কি দাঁড়াচ্ছে? তার ফলে দাঁড়াচ্ছে কি আপনিও সুবিধা পাচ্ছেন, আমিও সুবিধা পাচ্ছি। সমস্যায় পড়ছে অ্যাডমিনিস্ট্রেশন, সরকার, সাধারণ মানুষ। জলবায়ু পরিবর্তন, এই ডেভেলপমেন্ট ভার্সেস এর যে লড়াইটা, তাতে কিন্তু এই পলিটিক্যাল রেন্সিং এর চক্করে পড়ে গেছে। যদি সত্যি সত্যি ডেভেলপমেন্ট আমাদের মাথায় থাকতো, তাহলে ক্লাইমেট চেঞ্জ, আমি ইংরেজিতে বলছি সঞ্জয় বুঝতে সুবিধা হবে, if really the development is the concern to us, then climate change would have been the best weapon against the maldevelopment. The development we are going for, we are seeking for, that is not the actual development. And that's why we are looking at a possible contradiction between development and environment. Actually, environment is something which catalyzes, which pushes and prods the development. আমাদের ভাবতে হবে কোন উন্নয়নটা কিভাবে আমরা চাই। নাও আমি আরেকটা প্রশ্নে আসছি। এটা খুব সিম্পল প্রশ্ন। আমি আইনের অধ্যাপক, আমার মাথায়ও সেটা আসে, কিন্তু আমরা কি সেটাকে মানে একদম সত্যি করে কি সেটাকে আমরা কি ফলো করি কি করি না? যেরকম সাস্টেনেবল ডেভেলপমেন্টের ডেফিনেশন, টু ইউজ দ্য ন্যাচারাল রিসোর্সেস ইন সাচ এ ওয়ে সো দ্যাট ফিউচার জেনারেশন ক্যান ইউজ ইট। যাতে আমরা ন্যাচারাল রিসোর্স গুলোকে এমন ভাবে আমরা ইউজ করব যাতে আমাদের ফিউচার জেনারেশন সেটাকে ইউজ করতে পারে। তো সেই ক্ষেত্রে এই জায়গাটাতে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে মিনিংটা, সেটা এই ক্ষেত্রে এই সময়ে কতটা কার্যকরী এবং ত্রিপুরার ক্ষেত্রে সেটা কতটা কার্যকরী? I think that Sanjay first respond, then I think you got my question. I got your question. Yeah, please. एक तो पहली बात है कि सस्टेनेबल जो एग्जिस्टिंग डेवलपमेंट मॉडल है, उसने ही ये प्रॉब्लम क्रिएट करी है, क्लाइमेट चेंज, और उसको ठीक करने की जरूरत है। हम बात करते हैं, हमारा एग्जिस्टिंग जो डेवलपमेंट मॉडल है वो फॉसिल फ्यूल इंटेंसिव मॉडल है, करेक्ट, जिसकी वजह से कि एमिशंस एटमॉस्फेयर में होते हैं और जिस वजह से एक ब्लैंकेट से अर्थ कवर हो जाती है और वार्मिंग शुरू हो जाती है और बहुत ही सेंसिटिव वेदर फिनोमिना जो है वो डिस्टर्ब होता है। सस्टेनेबल डेवलपमेंट में सबसे बड़ी प्रायोरिटी ये आती है कि एनवायरनमेंट प्रिजर्व की जाए। अगर एनवायरनमेंट प्रिजर्व नहीं करोगे तो फ्यूचर के लिए डेवलपमेंट भी बचेगा नहीं। मेरा क्वेश्चन यहीं पे है सर, कि एनवायरनमेंट को जो प्रिजर्व करना है वो कहां, किस हद तक प्रिजर्व किया जा सकता है त्रिपुरा के कंसर्न में? त्रिपुरा के कंसर्न में आई थिंक एक तो त्रिपुरा एज ए स्टेट ने बहुत अच्छा काम किया हुआ है कि फॉरेस्ट बहुत अच्छा कंजर्व किया हुआ है, बहुत बड़ा फॉरेस्ट पैच है। यहाँ पे इंडिजिनस नॉलेज बहुत है, जो कि जयंता ने भी मेंशन किया। इंडिजिनस नॉलेज को अगर हम यूज करें, इंडिजिनस नॉलेज मैं पर्सनली देखता हूँ एक जीन पूल की तरह, जहाँ पे कि बहुत सॉल्यूशंस हैं जिनको हम यूज कर सकते हैं क्लाइमेट के इम्पैक्ट्स को काउंटर करने के लिए। वो तो हो गया इनिशियल रिस्पॉन्स क्लाइमेट चेंज का। लॉन्ग टर्म में हमारी कोई भी डेवलपमेंट फॉरेस्ट लैंड के ऊपर नहीं होनी चाहिए। स्मार्ट डेवलपमेंट की जरूरत है।
और इंफ्रास्ट्रक्चर जो डेवलप हो वो क्लाइमेट कंप्लायंट हो, जो कि हमने पहले ऑलरेडी कहा। सोशल एस्पेक्ट्स बहुत इंपॉर्टेंट है, इंफ्रास्ट्रक्चर से काम नहीं चलेगा, कम्युनिटीज को उसका पार्ट होना पड़ेगा, ओनरशिप कम्युनिटी की तरफ से आएगी। ये ना हो कि आप एक गवर्नमेंट एक इंफ्रास्ट्रक्चर बना दे और कम्युनिटी जो है उसको बस यूज एंड थ्रो के मोड में काम करे, वो सस्टेनेबल डेवलपमेंट ऑब्जेक्टिव्स को अभी आपने एक ओनरशिप के बारे में बात की, मैं थोड़ा सा हटके मैं थोड़ा सा आपको ये जो कार्बन क्रेडिट का कॉन्सेप्ट जो है और जो उसमें ओनरशिप का कॉन्सेप्ट जो रहता है वो शायद अभी तक उतना हो नहीं पाया है, मुझे जो लगता है। तो हम आएंगे इस क्वेश्चन में हम आएंगे। तो आई गॉट योर आंसर, थैंक यू सो मच। लेकिन अच्छा इसके साथ आई जस्ट वुड लाइक टू ऐड sustainable development, I think Sanjay has explained, I did not get into it. There is more of a conceptual part which needs to be followed if we want to survive. That's correct, fine. correct. কিন্তু আপনি যেহেতু লয়ের অধ্যাপক, আপনি পড়ান আইন, আমরা সিম্পল কথা বলবো, আমাদের সারা দেশের কথাই বলছি আমি, স্টার্টিং ফ্রম পার্লামেন্ট টু এভরি অ্যাসেম্বলি, সেখানে কি হয়, তারা কারা? তারা ল মেকার। তারা ল মেকার মানে তারা আইন তৈরি করে। আপনি যদি পরিবেশ আইনের দিকে তাকান, ভারতবর্ষের পরিবেশ আইন পৃথিবীর অন্যতম শক্তিশালী পরিবেশ আইন। আপনি যদি সেই আইনের প্রয়োগের দিকে তাকান তাহলে দেখবেন ভারতের পরিবেশ আইনের প্রয়োগ পৃথিবীর অন্যতম দুর্বলতম প্রয়োগ। একদম সঠিক। কন্ট্রাডিকশন লাইজ ইন ইয়োর ইমপ্লিমেন্টেশন। ইউ হ্যাভ নো ডার্ট অফ লস, ইউ হ্যাভ এনাফ লস। আপনার অজস্র আইন আছে, আইনের প্রয়োগটা আপনি করছেন বা করছেন না। আমি একটু আপনাকে বলছিলাম পলিটিক্যাল রেন্ট সিকিং, দ্যাটস ওয়্যার দ্য প্রবলেম স্টার্টস। সুতরাং আমাদের হাতে ধরুন এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986, স্পেসিফিক লস। আপনার নয়েজ রুলস 2000, স্পেসিফিক লস। আপনার ওয়েস্ট রুল রয়েছে, ওয়েস্ট ম্যানেজমেন্ট ল, স্পেসিফিক লস। আপনি যদি ইমপ্লিমেন্টেশন দেখেন দেখবেন 10%, 20%, 30%, 40% ইমপ্লিমেন্টেশন। তার কারণটা কি? কারণটার মধ্যে দুর্নীতি, অর্থনীতি, অনেক নীতি আছে। তার থেকে একটা বড় আছে অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় অংশ এখনো পরিবেশ আইন ভাঙাটাকে ভাঙা বলে মনে করেন না। একটা লোক মাইক বাজাচ্ছে, বাজাক না 2 মিনিট, কি হয়েছে? এই মাইন্ডসেট থেকে নাও দ্য গ্র্যাজুয়ালি ওয়ান কনসেপ্ট ইজ কামিং এনভায়রনমেন্টাল ক্রাইম। আগে ক্রাইম মানে হচ্ছে কি ওই আইপিসি ক্রাইম বলছেন, তো আপনি এনসিআরবি ডেটা দেখুন, আপনি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো ডেটা দেখুন, দেখবেন এক একটা রাজ্য সারা বছরে, আমরা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, সারা বছরে হয়তো 500টা লিখেছি, 1000টা লিখেছি কি করে আইন ভাঙা হচ্ছে। কিন্তু আপনি যখন দেখবেন এনসিআরবিতে গত 1 বছরে কটা আইন ভাঙা লিস্টেড আছে, দেখবেন 2, 1, 0। কি বোঝাচ্ছি? তার মানে যদি সেই আইনের প্রয়োগটা না হয় তাহলে কি হচ্ছে, যারা আইন ভাঙছেন তাদের কাছে মেসেজ যাচ্ছে ইট ডাজন্ট ম্যাটার, আইন ভাঙবো তো। So that's where we are, that's where the problem is. अब आप कुछ बोलना चाहते हैं? मैं जस्ट एडिंग जो जयंता ने कहा, मैं उसमें थोड़ा सा ऐड करूंगा। हम पूरी तरह एग्जिस्टिंग डेवलपमेंट मॉडल पे डिपेंड नहीं हो सकते क्लाइमेट चेंज को काउंटर करने के लिए। मैं क्यों कह रहा हूं ये? डेवलपिंग कंट्रीज में हमारी जो वल्नरेबिलिटी है, जो हमारा एक्सपोजर है क्लाइमेट इंपैक्ट को, वो एक उसका कारण ये भी है कि डेवलपमेंट डेफिसिट है। हम बहुत टाइम तक ये कहते भी रहे हैं कि हमारा डेवलपमेंट जो है भी पूरा नहीं हुआ। अभी भी हमारे कई करोड़ लोग जो हैं वो पॉवर्टी लाइन के नीचे हैं। अभी भी कई हमारे स्मॉल एंड मार्जिनल फार्मर्स हैं जो थोड़ा सा भी 10-15% इनकम में चेंज आते ही उनको माइग्रेट होना पड़ता है। तो एक वो है। पर उसी तरफ अगर हम डेवलप कंट्रीज में देखें, वहां डेवलपमेंट हुआ है, हर इंफ्रास्ट्रक्चर है, हर फैसिलिटी है, वो भी आज हीट वेव से सफर कर रहे हैं और फ्लड से सफर कर रहे हैं। तो सिर्फ डेवलपमेंट अकेली जो है इंफ्रास्ट्रक्चर बना के, अच्छी रोड, अच्छा ट्रांसपोर्ट सिस्टम बना के काम नहीं होगा। जब तक कि लोगों की कैपेसिटी नहीं ऐड होगी, सोशल कैपेसिटी ऐड नहीं होगी, वो उनको प्रिपेयर नहीं किया जाएगा कि वो अपने क्लाइमेट इंपैक्ट को काउंटर कर सकें, तब तक आपकी प्रिपेयरनेस अधूरी रहेगी और आप हमेशा क्लाइमेट चेंज आपसे जीतेगी। इट्स अ रेस अगेंस्ट द टाइम ऑल्सो। Absolutely. আমি ক্লাইমেট চেঞ্জের সাথে লিঙ্ক আপ করে আমি আরেকটা প্রশ্ন মাথায় আসলো আমার। 3টে জিনিস আসছে মাথায়। প্রথম প্রশ্নটা হচ্ছে যে একজন বক্তা, উনি ক্লাইমেট চেঞ্জ অ্যাক্টিভিস্ট, উনি বলেছিলেন যে আমরা এনवायरमेंट নিয়ে কথা বলছি অথচ আমরা एसी रूम में বসে কথা বলছি। वी आर टॉकिंग अबाउट द एनवायरमेंट, हम एनवायरमेंट को लेकर बात कर रहे हैं लेकिन हम एसी चल रहा है, वहां पे हम बैठ के बातें कर रहे हैं, बाहर बहुत गर्मी है। ये एक चीज। दूसरी चीज, मैंने एक जियोग्राफी के एक टीचर हैं, बहुत ही करीबी हैं वो,
लेकिन उन्होंने क्लाइमेट चेंज के ऊपर बहुत काम किया है। उन्होंने एक चीज के ऊपर काम किया था, কাজটা হলো হচ্ছে গিয়ে যে হিট এনার্জি। এবার অ্যাজ ফর এক্সাম্পল আমরা এসি বসিয়ে দিচ্ছি, এসির থেকে একটা গরম হাওয়া বেরোচ্ছে, সেটা এনভায়রনমেন্টের মধ্যে গিয়ে একটা এফেক্ট করছে, ঠিক আছে, সেটার থেকে ক্লাইমেটের মধ্যে একটা এফেক্ট করছে। সেইটাকে এবার দেখুন, গরম বাড়ছে, মানুষের ডিমান্ড বাড়ছে এসির, আমি জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল, দেয়ার আর লট মেনি থিংস, মানুষের ডিমান্ড বাড়ছে এসির। উল্টো দিকে এটাই আরেকটা কারণ হয়ে দাঁড়াচ্ছে যে ক্লাইমেটের চেঞ্জের কারণ। এই জায়গাটা নিয়ে আপনি এটা একটা নিশ্চয়ই এটা খুব জরুরি বিষয়, কিন্তু আপনাকে দেখতে হবে আমার প্রায়োরিটিটা কি। আমি যদি আজকে আপনার সঙ্গে যে ইন্টারভিউটা করছি, সেই ইন্টারভিউটা যদি এসি রুমে না বসে দুপুর 12টার সময় মাঝ রাস্তায় বসে করি, আমাকে এটা শেষ করতে পারবো না? আপনি শেষ করতে পারবে? তো আমায় দেখতে হবে আমার প্রোডাক্টিভিটি, যেটা আমি আউটপুট দিতে চাইছি, সেটা কোন এনভায়রনমেন্টে বেশি হয়। তার মানে আবার এটা নয় যে আমার একটা এসি নিয়ে কাজ হলে সেখানে আমি 21টা এসি লাগাবো। তো ওই অপটিমাইজেশনটা, ওই সেন্স অফ প্রপোর্শনটা, সেন্স অফ ব্যালেন্সটা আমায় রাখতে হবে। সুতরাং এটা অনেক অ্যাক্টিভিস্টরা বলেন, আমার খুব বিনীতভাবে একটাই বক্তব্য যে আমাকে পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে। নিশ্চয়ই আমাকে এমন একটা, হ্যাঁ আমি দিনের পর দিন এসি রুমে বসে আলোচনা করলাম, বাট আই এম নট অ্যাকচুয়ালি লিডিং টু এনিথিং, দ্যাটস এ ক্রাইম, অ্যাবসলিউটলি ক্রাইম। কিন্তু আমি যদি কাজটাই করতে না পারি, আজকে আপনি একজন বিজ্ঞানীকে তাকে আবিষ্কার করতে বলেছেন, হয়তো আবিষ্কারটা সাধারণ মানুষের জন্য, কিন্তু আবিষ্কারটা করতে গেলে তার একটা মাইক্রো ক্লাইমেট দরকার, তার একটা এয়ার কন্ডিশন দরকার। মনে হয় এয়ার কন্ডিশনে বসে সাধারণ গরিবের কাজ করছো। দিস আর পপুলার ওয়ার্ডস, আই এগ্রি টু দ্যাট। আমার তাদের বিরুদ্ধে কিছু বলার নেই, বাট মাই পার্সোনাল ওপিনিয়ন ইজ যে আপনি প্রত্যেকে স্টক টেকিং করুন। আমি কি কাজ করছি, উনি কি কাজ করছেন, আপনি কি কাজ করছেন, লেটস ট্র্যাক এভরিবডিজ ওয়ার্ক and what he is delivering or not delivering, what she is delivering or not delivering. এসিতে বসে কাজ করলো না রাস্তার ফুটপাতে বসে কাজ করলো, দ্যাট ডিসকাশন ক্যান ওয়েট। আজকে এরোপ্লেন থেকে কতটা এমিশন বেরোচ্ছে, লুক এট দ্য ম্যাক্রো এমিশন। আজকে পৃথিবীতে এই মুহূর্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বা কার্বন ডাইঅক্সাইডের মতো উষ্ণ গ্যাসের পরিমাণ সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে। এবার আপনি দেখুন যে কোথা থেকে ম্যাক্সিমামটা আসে, ইন্ডাস্ট্রি থেকে আসে, এরোপ্লেন থেকে আসে। আপনি সেইগুলো বাদ দিয়ে যদি ছোট ছোট বিষয়েতে, অপেক্ষাকৃত ছোট ছোট বিষয়েতে যদি ঢুকে পড়ি আমরা, তাহলে কিন্তু কোনোদিনই সেই আলোচনাটা কোথাও এগোবে না, আমরা এদিকে তর্কটাই করে যাব। তো ফার্স্ট জব, লুক এট দ্য লো হ্যাঙ্গিং ফ্রুটস, কোনটা করলে আমি এমিশনকে অনেকটা কমাতে পারবো, যেটা। এবং আমার যেমন মনে হয় যে আমরা বলছি সোলার, খুব ইম্পর্টেন্ট সোলার করা, কিন্তু আমরা কি এনার্জি ওয়েস্টেজ কমানোর কথা ভাবছি? যে পরিমাণে এনার্জি ওয়েস্টেজ হয়, আপনি বললেন তো এসি ঘর, আজকে এসি ঘরে 20টা লোক আছে, এসি চলছে, ফাইন। আমি আপনাকে 100টা উদাহরণ দেব, কেউ কোথাও নেই, এসি চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। আমেরিকার কথা বলছি, আমেরিকা তো একটু প্যারানয়েড দেশ, ওখানে টুইন টাওয়ার হওয়ার পর দে গট ভেরি কেয়ার্ড। প্রত্যেকটা শপিং মলে হোল নাইট এসি চলে, বা এসি মানে খোলাই থাকে, আলো জ্বলে। কেন না আপনার কোনো চোর ঢুকে পড়তে পারে। আপনি আজকে আমাদের দেশের, আমি জানি ত্রিপুরা তো নিশ্চয়ই একই বিষয়, আপনি আইটি সেক্টরে যান, দেখবেন 14 থেকে 16 টেম্পারেচার রয়েছে এসিতে। আমাদের তো দরকার আছে নাকি 14 থেকে 16? আমাদের দরকার তো 22-24। এবং এটা প্রমাণিত, আপনি 2 ডিগ্রি করে কমালে গ্লোবাল এমিশন, মানে এসির থেকে এমিশন 10% কমে আসবে। আমরা লেট আস গো টু দিস নিটিগ্রিটিজ অফ ডিসকাশন, লেট আস গো টু আ পয়েন্ট যেখানে আমরা এগোতে পারবো। এই আলোচনাটা আমাদেরকে, আলোচনার জন্য আমাদের সাংবাদিকদের ভাষায় অনেক বেশি মাসালা ইজ দেয়ার, বাট দ্যাট ডাজন্ট লিড টু এনিথিং। দ্যাটস এটা। আর আপনি সেকেন্ড প্রশ্নটা কি করলেন, আর একটা কি জিজ্ঞাসা করছিলেন এটার সঙ্গে? হ্যাঁ, সেকেন্ড হচ্ছে গিয়ে যে ওই সেকেন্ড প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমি পলিউটার পেজ প্রিন্সিপাল, আর একটা হচ্ছে গিয়ে পাবলিক ট্রাস্ট ডক্ট্রিন। রাইট। এই দুটো জিনিসকে যদি একটু জনসাধারণকে বুঝিয়ে বলেন, এবং সেটা কতটা কার্যকরী এই মুহূর্তে। দেখুন, unfortunately, I think Sanjay will respond. Polluters pay principle is gradually turned into a pay to pollute principle. পলিউটার পেজ প্রিন্সিপাল হচ্ছে যে পলিউট করছে, এটা বেসিক্যালি সেটাই আসছে, কম্পেনসেশন দিতে। এটা হচ্ছে হিন্ডারেন্স, যে আমি পলিউট করছি, আপনি আমায় ফাইন করলেন,
আমাকে অনেক টাকা ফাইন করলেন, যাতে আমি পরের বার আর ওই অপরাধটা করবো না। না। দ্যাট ইজ দ্য পলিউটার্স পে প্রিন্সিপাল। পয়েন্টটা হচ্ছে নাও দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা যে পলিউট করে যে টাকাটা পায় আর ফাইনটা যেটা দেয় এতই তার মধ্যে তফাৎ, সো দে পে টু পলিউট, দে ওয়েলকাম দ্য ফাইন বিকজ দে রেগুলারাইজ দ্য ভায়োলেশন। সুতরাং পলিউটার্স পে প্রিন্সিপাল এমন হওয়া উচিত যাতে তার যে লাভ হচ্ছে সেই লাভের থেকে ফাইনটা বেশি হয়। ইফ দ্যাট ডাজন্ট হ্যাপেন, এবং পাবলিক ডক্ট্রিন তো প্রথম থেকে আজকে এন্টায়ার গ্লোবাল পলিউশন এনভায়রনমেন্টাল অ্যাক্টটাই তো পাবলিক ডক্ট্রিন। এবং আমার মনে হচ্ছে যে ত্রিপুরা একটা এত সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর মানে গ্রিনারিজ আছে, এবং ত্রিপুরাকে যদি বাঁচাতে লাগে বা বাঁচাতে হয়, এবং ভবিষ্যৎ ক্লাইমেট যেভাবে চেঞ্জ হচ্ছে সেটা তো আপনি আগেই বললেন যে আমরা অনেক মানে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি আসছে সামনে। তো ত্রিপুরাকে যদি বাঁচাতে হয় তাহলে এই ধরনের যে রুলস গুলো আছে, সেটা আপনি বললেন যে প্রপার লজ আর এনাফ লজ আর দেয়ার, বাট প্রপার ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। তো ত্রিপুরার মধ্যে আশা করছি যে এই ধরনের যদি ইমপ্লিমেন্টেশন, রিগোরাস ইমপ্লিমেন্টেশন যদি হয়, তাহলে পরে আশা করছি যে ত্রিপুরার ক্লাইমেটের ক্ষেত্রে এটা খুব লাভকারী। I think Sanjay can respond to it, and then Sanjay, मैं जरा पहले वाले क्वेश्चन पे पहले आऊंगा कि भाई आप खुद भी तो एसी रूम में बैठ के डिबेट कर रहे हो, डिस्कशन कर रहे हो। आई थिंक मेरा पर्सनली मानना है कि दो तरह के एमिशंस होते हैं, एक होता है सर्वाइवल एमिशंस, एक होता है लग्जरी एमिशन। लग्जरी एमिशंस, हाँ। सर्वाइवल एमिशंस जो हैं वो अगर विद इन 2 टन पर कैपिटा हो तो आई थिंक अर्थ कैन प्रोसेस इट, एंड देन जो ग्रीन हाउस गैस का जो कवर बना हुआ है वो नहीं बनेगा। पर अगर हम उससे ज्यादा कर रहे हैं पर कैपिटा, तो फॉर एग्जांपल यूएस में पर कैपिटा मेरे ख्याल से अभी भी 30 टन पर कैपिटा है, जबकि इंडिया का है 1.9 टन या 2 टन। तो इतना डिफरेंस है। तो वहां पे लग्जरी एमिशंस है, वो थोड़ी थोड़ी डिस्टेंस के लिए बड़ी बड़ी गाड़ी में जाते हैं। पब्लिक ट्रांसपोर्ट बहुत अच्छा नहीं है क्योंकि सब अपनी पर्सनल गाड़ी में घूमना चाहते हैं। बहुत छोटी उम्र में बच्चों को गाड़ियां दे दी जाती हैं। हम सर्वाइवल एमिशंस की बात कर रहे हैं। ज्यादातर इंडिया जो है सर्वाइवल एमिशन, मैं ये नहीं कह रहा कि यहां पर अमेरिका नहीं बसता, इंडिया में भी अमेरिका बसता है जहां पे कि लोग जो है बहुत ज्यादा एमिशंस करते हैं। क्लाइमेट चेंज को अगर सॉल्व करना है तो बहुत ईजी है, हम बिल्कुल एमिशंस करना बंद कर दे, जो कि हम नहीं कर सकते, और ह्यूमैनिटी ना हो तो क्लाइमेट चेंज सॉल्व हो जाएगी। बट चैलेंज वही है कि हमें रिवर्स डेवलपमेंट ना करके जो एग्जिस्टिंग डेवलपमेंट गेन्स हैं उनको प्रोटेक्ट करके डेवलपमेंट को आगे बढ़ाना है, और ऐसी डेवलपमेंट जिससे कि क्लाइमेट चेंज जैसे थ्रेट्स को काउंटर किया जा सके। बहुत सिंपल सी बात। एसी की बात करते हैं। एसी इज ए प्रॉब्लम जब कोल या फॉसिल फ्यूल्स पे चलता है। एसी इज नॉट ए प्रॉब्लम जब सोलर पे चलता है या विंड पे चलता है। तब एमिशंस एटमॉस्फेयर में नहीं जा रहे हैं, क्योंकि सोलर और विंड जो है आपकी इलेक्ट्रिसिटी प्रोवाइड कर रहा है। तो आई थिंक दैट्स व्हाट वी नीड टू वर्क ऑन। हमें उस तरफ, उस डायरेक्शन में जाने की जरूरत है। ठीक है। एसी में जहां तक एसी, पहले एक टाइम था कि एसी जो है वो क्लोरोफ्लोरोकार्बन सीएफसी गैसेज निकालता था, बट मॉन्ट्रियल प्रोटोकॉल के डिसीजन की वजह से हाइड्रोफ्लोरोकार्बन आ गई, जो कि जीएचजी गैस में नहीं आती हैं। तो दैट्स नॉट ए प्रॉब्लम। व्हाट वाज द अदर क्वेश्चन यू आस्क्ड? पॉल्यूटर पेज प्रिंसिपल। पॉल्यूटर पेज प्रिंसिपल कन्वेंशन में यूएनएफसीसीसी में है, और बहुत टाइम तक डेवलपिंग कंट्रीज ने सोचा था कि हम जो है पॉल्यूटर पेज प्रिंसिपल का मतलब है डेवलप कंट्रीज को करने की जरूरत है, और हमें कुछ करने की जरूरत नहीं, हमें बहुत कुछ। एक टाइम था कि जब डेवलप कंट्रीज अगर मिटिगेशन या एमिशन रिड्यूस कर लेते तो ये नौबत नहीं आती, क्लाइमेट चेंज इतनी बड़ी थ्रेट नहीं होती। अब जैसा कि जयंता ने कहा कि पॉल्यूटर्स पेज प्रिंसिपल स्टैंड नहीं करता। हमें खुद अपने आप को बचाना है, कोई पॉल्यूटर आके आपको नहीं बचाएगा। अगर अपने आप को बचाना है तो यू पे फॉर योरसेल्फ, और उसमें त्रिपुरा गवर्नमेंट का बहुत इंपॉर्टेंट रोल हो जाता है कि त्रिपुरा गवर्नमेंट का फाइनेंस का जो बजट है, अगर वो क्लाइमेट कंप्लाइंट हो तो हम बहुत लोगों को बचा सकते हैं स्टेट में। उसका मतलब है कि मैं एक एग्जांपल दूंगा, अगर वाटरशेड का एक प्रोग्राम चल रहा है त्रिपुरा गवर्नमेंट में, और त्रिपुरा गवर्नमेंट ने बजट एलोकेट किया है, तो अगर ग्रेडियंट, क्योंकि अब तो ये होता है ना कि जैसे पानी पूरी एक तरह से जैसे बकेट से डाल दिया हो और एकदम नीचे बह जाता है, तो ग्रेडियंट अगर थोड़ा बदल दिया जाए या वाटरशेड के चेक डैम्स की डिस्टेंस को कम कर दिया जाए तो उसकी स्पीड को ब्रेक किया जा सकता है। एक एग्जांपल है, ये क्लाइमेट कंप्लायंस हो जाएगी। इससे ये होगा कि पानी अगर आ भी जाता है तो एब्जॉर्ब भी होगा और रन ऑफ भी नहीं होगा। तो ये कुछ एग्जांपल्स हैं जिससे क्लाइमेट कंप्लायंट किया जा सकता है। स्मार्ट थिंकिंग, स्मार्ट प्लानिंग कैन मेक स्टेट गवर्नमेंट्स बजट क्लाइमेट कंप्लायंट।
थैंक यू सो मच सर। अभी आपने प्लानिंग की बात की, अभी आपने बजट की बात की, तो मेरे दिमाग में আমার মাথার মধ্যে একটা জিনিস এসেছে, ক্লাইমেট ফিনান্স। এবার এত কিছু আমরা ডিসকাস করলাম, অনেক কিছুর সমাধানও আপনারা দিলেন, কিন্তু তার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু টাকাটা কোথা থেকে আসবে সেটা হচ্ছে কি একটা বড় প্রশ্ন। ওটাই জরুরি প্রশ্ন। ওটা 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 খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট। তো আমার প্রশ্নটা হচ্ছে যে মানে বেসিক লেভেল থেকে যে ওয়্যার উইল দিস মানি কামস ফ্রম। দেখুন, এটা তো বাজার, মার্কেট। ইয়েস। আপনার শুধুমাত্র সরকার টাকা দেবে তাতে ক্লাইমেট চেঞ্জের কাজ হবে এটা ভাবলে হবে না, কারণ সরকারের টাকাটা কোথা থেকে আসতে হবে। প্রথমেই এটা বলে নেওয়া ভালো যে সারা পৃথিবীতে এখন একটা টাকার সংকট রয়েছে, বিশেষ করে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে। আপনি যদি গ্লোবাল জিওপলিটিক্স দেখেন ক্লাইমেট চেঞ্জের, তাহলে দেখবেন যে হিস্টোরিক্যালি, ঐতিহাসিকভাবে বড় বড় দেশগুলো, ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিগুলো, তারাই এমিশন করেছে। এক্ষুনি সঞ্জয় বলছিল যে আমেরিকা পার ক্যাপিটা কত আর ইন্ডিয়ার পার ক্যাপিটা কত। কোয়াইট ক্লিয়ারলি দে আর এট ফল্ট, যতগুলো ডেভেলপ কান্ট্রি, ডেভেলপ ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি আছে। যে কারণে কিয়োটো প্রোটোকল যখন হয় 90-এর দশকে, তখন ওদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল যে তোমাদের এমিশন কমাতে হবে। কেউ কিন্তু ভারতকে বলেনি, কেউ বাংলাদেশকে বলেনি, কেউ আফ্রিকাকে বলেনি যে তোমরা এমিশন কমাও। কেন বলেনি? কেননা আমরা তো এমিশন বাড়াইনি। অপরাধটা যে করেছে তাকেই তো অপরাধের ফলটা তাকেই দেখতে হবে। কিন্তু যে কোনো কারণেই হোক, নানান জিওপলিটিক্সের কারণে হোক, প্যারিস এগ্রিমেন্টে আমরা সবাই রাজি হয়ে গেলাম যে এমিশন আমরা সবাই কমাবো। কিন্তু সবাই কমাবো, কিন্তু সবাই সমান হারে কমাবো নয়, যার মতো করে সেই কমাবে। এবং সেখানে ডেভেলপ কান্ট্রিগুলোর রোল ছিল যে শুধু টাকা নয়, অলসো টেকনোলজি। আমরা অনেক সময় ওই আর একটা টয়ের কথা বলি না, টেকনোলজি। যে আজকে ধরুন আমেরিকা উন্নয়ন করেছে, একটা জায়গায় পৌঁছেছে, তা আমরা তো উন্নয়ন করতে চাই। যদি ওই কোট আটকোট উন্নয়ন মানে গাড়ি হয়, ফ্লাইওভার হয়, বাড়ি হয়, সেটা তো আমরাও করতে চাই। ভালো মন্দ পরে বুঝবো, কিন্তু করতে তো চাই। তো চ্যালেঞ্জ ইজ, আমেরিকা যেভাবে করেছে আমরা সেভাবে করব না। উই উইল গো ফর এ মাচ মোর climate attested, environment attested developmental process, even if that development means roads, cars or whatever it is. Now who will give us the technology? The developed countries has the responsibility to give us this technology. That's what the discussion was all for. তো টাকা এবং টেকনোলজি এই দুটোই কিন্তু আসার কথা ছিল ওদের কাছ থেকে। আপনি যদি পিছন দিকে দেখেন, কোপেনহেগেনে ওরা স্বীকার করেছিল যে 2020 থেকে আমরা $100 বিলিয়ন করে প্রতি বছর দেব। কিন্তু আনফরচুনেটলি সুনীল গাঙ্গুলির ভাষায় কেউ কথা রাখেনি, ওরাও কথা রাখেনি, রাখছেও না। এবং যখন কথা রাখেনি, তখন যেটা সঞ্জয় বলল, নাও উই নিড টু সার্ভাইভ আওয়ারসেলস, আমাদের বাঁচাতে হবে। ফলে শুধু বিদেশের টাকার দিকে নিশ্চয়ই চাপ দেওয়া হবে। সঞ্জয়ের মতো যারা গ্লোবালি কাজ করছে, তারা লস এন্ড ড্যামেজ নিয়ে, অ্যাডাপ্টেশন ফিন্যান্স নিয়ে কনস্ট্যান্টলি চাপ তৈরি করছে। কিন্তু সেই চাপের কতটা ফল হয়েছে, আই থিঙ্ক হি নোজ মোর দেন মি হাউ দ্যাট ট্রান্সলেটস ইনটু অ্যাকচুয়াল রিয়েল মানি অন গ্রাউন্ড। তো আমাদেরকে আমাদের কথা ভাবতে হবে। আমি ত্রিপুরার ক্ষেত্রে আসি। ত্রিপুরার ক্ষেত্রে, ত্রিপুরার জন্য ফান্ড, ত্রিপুরাকে কি কি থেকে ফান্ড পেতে পারে আপনি? কারণ ত্রিপুরা কিন্তু মানে খুব ক্লাইমেট সেনসিটিভ, ক্লাইমেট ভালনারেবল জায়গা। হ্যাঁ, আবার একই দিকে ত্রিপুরার প্রচুর ফরেস্ট আছে, যেখান থেকে তারা টাকা পাওয়ার চেষ্টা করতে পারে। একটা ফান্ড হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড, যেটা নিয়ে আমরা আলোচনা করছি। গ্রিন ক্লাইমেট ফান্ড হতে পারে, অ্যাডাপ্টেশন ফান্ড হতে পারে, অর্থাৎ আন্তর্জাতিক যে ফান্ডগুলো আছে সেখান থেকে একটা পাওয়ার চেষ্টা ত্রিপুরাকে করতে হবে। একটা হচ্ছে আমাদের দেশের মধ্যে অনেক ফান্ড আছে, যেমন কোল সেসে প্রচুর টাকা পড়ে আছে। আজকে আমাদের এখানে যদি আমরা এত গাছ, যখন ত্রিপুরাতে কোনো তেমন কোনো পলিউটিং ইন্ডাস্ট্রি খুব বেশি মাত্রায় নেই, তাহলে আমাদের যদি এত গ্রিনারি থাকে, তাহলে তো আমরা একটা সারা ভারতের জন্য একটা কন্ট্রিবিউশন করছি, তাহলে আমরা তার ফল কেন পাবো না? তাহলে এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফান্ডগুলো আছে, সেটা ক্যাম্পা হতে পারে, সেটা কোল হতে পারে, সেস হতে পারে, সেখান থেকে আমাদের টাকা পাওয়া উচিত। 2 3 নম্বর হচ্ছে ফিলান্থ্রপিক এবং সিএসআর। এই বড় বড় যে ধরুন অর্গানাইজেশন গুলো, তাদের একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। আজকের দিনে ক্লাইমেট চেঞ্জের থেকে বড় কি সোশ্যাল রেসপন্সিবিলিটি হতে পারে? সুতরাং এই সিএসআর থেকে, ফিলান্থ্রপিক ফান্ড থেকেও আমাদের টাকা পাওয়া উচিত। এছাড়া বন্ড বা এই ধরনের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের কথা ভাবা যেতে পারে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে টাকা পাওয়াটা কঠিন কাজ, কিন্তু টাকা পাওয়াটা অসম্ভব কাজ না। কিন্তু টাকা পেতে গেলে তার যে প্রসেসটা, আপনি কি করবেন টাকাটা নিয়ে, আপনার পরিকল্পনাটা কি, সেটা আগে ঠিক হয়েছে কি?
আপনি টাকাটা পেলেন, কেউ আপনাকে বললো 1,000 কোটি টাকা দিচ্ছি, আপনি 1,000 কোটি আপনার বাজেটে ঢুকলো, দেন হোয়াট? ডু ইউ হ্যাভ এ কংক্রিট প্ল্যান ইন? এরকম হয়ে গেছে যে টাকা এসছে অথচ টাকাটা কাজে লাগানো হয়নি, ফেরত চলে যাচ্ছে। তারপরে কি টাকাটা কিন্তু ইজ নট দ্য ক্যাচ পয়েন্ট। কারেক্ট। ক্যাচ পয়েন্ট হচ্ছে হোয়ার ইজ ইউর প্ল্যান। তো সে কারণেই আমরা বারবার করে বলার চেষ্টা করছি, আজকেও এই নিয়ে আমরা আলোচনা হলো যে তাতে হচ্ছে যে ত্রিপুরা সরকারকে যেহেতু অত্যন্ত ভালনারেবল, আপনি একটু আগে বলেছেন, ত্রিপুরার একটা অদ্ভুত ডাইকটমি আছে, একদিকে খুব ভালনারেবল, আবার একদিকে তার কার্বন ক্রেডিটের প্রশ্ন আছে। আজকে ভারত সরকার নিয়ম করেছে, কেন্দ্রীয় নিয়ম হয়েছে যে যারা পলিউটিং ইন্ডাস্ট্রি কথা হচ্ছিল তাদের পলিউশনটাকে কমব্যাট করার জন্য তাদের কার্বন ক্রেডিট কিনতে হবে, কিন্তু সেটা ত্রিপুরা প্রোভাইড করতে পারে। দুদিকেই সুবিধা অসুবিধা রয়েছে। তো এই সবটা মাথায় রেখে, সব সুবিধা অসুবিধা মাথায় রেখে ত্রিপুরা নিডস টু হ্যাভ আ রোবাস্ট প্ল্যান। একটা পরিকল্পনা করার দরকার। সেই পরিকল্পনার মধ্যে ভালো মন্দ সবে একটা খুব অনেস্ট কনফেশন থাকবে, অনেস্ট অ্যাসেসমেন্ট থাকবে, এবং কোনো কাজই দেখুন, ক্লাইমেট চেঞ্জ আমি আপনাকে 5 বছরের কথা বললাম। সো ডোন্ট প্ল্যান 40 years ডাউন দ্য লাইন। লুক এট দ্য লো হ্যাঙ্গিং ফ্রুট। আগামী 2 বছরে কি হবে, আগামী 5 বছরে কি হবে, দেন ইউ গো স্টেপ বাই স্টেপ। আমি আজকে একটা বিরাট লম্বা প্ল্যান করলাম, দ্যাট উইল নট টেক আস এনিওয়্যার। সো ত্রিপুরা হ্যাজ টু হ্যাভ এ প্ল্যান, দ্যাট হ্যাজ টু বি শর্ট টার্ম, মিড টার্ম অ্যান্ড লং টার্ম। তার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েটলি ফান্ডিং লিঙ্ক করতে হবে, কোথা থেকে কোনটার ফান্ড পাওয়া যাবে। আজকে যদি সাধারণ মানুষের কাছ থেকে টাকা, সাধারণ মানুষ যদি এডুকেশন সেসের জন্য টাকা দিতে পারে, 5 পয়সা করে তেলে পেট্রোলে দিতে পারে বা 10 পয়সা দিতে পারে, তাহলে আজকে কেন ক্লাইমেট সেসের জন্য টাকা দেবেন? সে তো নিজের বাঁচার জন্য করছে। কিন্তু টাকাটা দিয়ে তাকে সে দেখবে আপনি তাকে বাঁচাচ্ছেন কিনা। আপনি টাকাও নিলেন, করলেনও না, সেখানে ক্রেডিবিলিটি ক্রাইসিস আসবে। এই দুটোকে মাথায় রেখে আই থিঙ্ক ফান্ডিং ইজ নট দ্য ভেরি ইম্পর্টেন্ট, but it's not the deterrent. The deterrent is having appropriate policy. मैं जाने ना संजय will agree with me on that. I think मैंने संजय सर कुछ बोलना चाहेंगे क्लाइमेट फाइनेंस को लेके। मैं जयंत ने ऑलरेडी कहा, आई थिंक इंडिया ने डेमोन्स्ट्रेट किया है कि फंड्स अपने आप हम मोबिलाइज कर सकते हैं। कोल्स ऐसे एक एग्जांपल है जिसने ऑलमोस्ट 12 बिलियन US डॉलर के बराबर पैसा इकट्ठा कर लिया था। बहुत आइडियाज भी हैं, एविएशन के ऊपर लेवी लगा सकते हैं क्या, और अगर आप फ्लाइट बुक करोगे तो एक ऑप्शनल होता है कि आप जो है कार्बन मिटिगेट करना चाहेंगे क्या, वो एक बहुत बड़ा फंड बन जाता है। सिमिलरली फॉरेन टैक्स रिजर्व्स के ऊपर जब फॉरेन ट्रांजैक्शंस होता है या कोई भी ट्रांजैक्शन होता है उसके ऊपर थोड़ा सा भी अगर 5 पैसे 10 पैसे लेवी लग जाए तो वो एक बहुत बड़ी अमाउंट हो जाती है। बट मेरा पर्सनली मानना है कि अगर हमें क्लाइमेट चेंज के लिए एक्सक्लूसिवली कुछ करना है इम्प्लीमेंटेशन के मोड में, तो हमें 30% पैसा एडिशनल चाहिए, 70% हमारे पास है। एंड आई अनपैक इट, क्यों मैं ये कह रहा हूं, क्या करने की जरूरत है। क्लाइमेट चेंज की वजह से लाइवलीहुड जो है वो थ्रेटन्ड होते हैं, वो इम्पैक्ट होते हैं उनकी प्रोडक्ट, खासकर जो नेचर बेस्ड लाइवलीहुड, एग्रीकल्चर, फॉरेस्ट्री, हॉर्टिकल्चर। लाइवलीहुड प्रोग्राम्स ऑलरेडी त्रिपुरा गवर्नमेंट के हैं, राइट। अगर उसी में ही क्लाइमेट चेंज के एलिमेंट्स को इंटीग्रेट कर दिया जाए कि तो आई थिंक आपको एडिशनल पैसे की जरूरत नहीं है, आप उसी में ही बहुत कुछ अचीव कर सकते हैं। दूसरा एग्जांपल, हाउसिंग। लोगों के लिए हाउसिंग प्रोवाइड करना एक स्टेट गवर्नमेंट की हम कहते हैं ना रोटी कपड़ा और मकान। तो मकान प्रोवाइड करने की वो है। तो दैट्स अदर थिंग जो कि जिसमें कि हम क्लाइमेट कंप्लायंस को लेके आ सकते हैं। डिजास्टर रिस्क रिडक्शन, कोई भी DRR हो उसमें प्रिपेयर्डनेस कम्युनिटी की। एक तरीका है कि डिजास्टर रिस्क रिडक्शन में नॉर्मल साइक्लोन आते हैं या फ्लड आते हैं, एक होता है कि जो अब बहुत ही एक्सट्रीम फ्लड्स आते हैं, तो उसके लिए प्रिपेयर्डनेस करने की जरूरत है। प्लस वी हैव टू प्रिपेयर फ्यूचर जनरेशन। तो एजुकेशन इज वन ऑफ द एजेंडा जो कि स्टेट गवर्नमेंट के टेबल पर होता है। तो एजुकेशन में अगर हम क्लाइमेट चेंज की अवेयरनेस को लाएं तो वी आर प्रिपेयरिंग फ्यूचर जनरेशन ऑल्सो। सिमिलरली अगर हम बात करें ट्रांसपोर्ट सेक्टर की, पब्लिक ट्रांसपोर्ट को प्रमोट किया जाए, कनेक्टिविटी को इम्प्रूव किया जाए, जिससे कि एक तो वो डिजास्टर रिडक्शन में भी काम आएगा और पब्लिक ट्रांसपोर्ट खासकर इलेक्ट्रिक व्हीकल्स या वो हो तो उससे आपका एमिशन का भी कम होता है और आपकी रेजिलियंस बढ़ती है। एनर्जी, जो कि सस्टेनेबल डेवलपमेंट गोल्स में वन ऑफ द इंडिकेटर भी है, 16 इंडिकेटर्स में से एक इंडिकेटर सस्टेनेबल डेवलपमेंट गोल्स का एनर्जी है और एक क्लाइमेट चेंज भी है। तो एनर्जी में हम एक तरीका है, कन्वेंशनल तरीका है गवर्नमेंट के लिए कि आप जो है पब्लिक ट्रांसपोर्ट में बसेस बढ़ाएं, एक है इलेक्ट्रिक बसेस बढ़ाएं। कोलकाता एज ए सिटी ने ऑलरेडी कमिट किया हुआ है कि बाय 2030 हमारी सारी जो पब्लिक ट्रांसपोर्ट होंगे वो इलेक्ट्रिक हो जाएंगी। तो वो उस तरीके का एक टारगेट बनाया जा सकता है, वो करने की जरूरत है। लैंड यूज में आई थिंक गवर्नमेंट
लैंड यूज चेंज की अगर बात करते हैं, परमिशन तभी दें तब देखें कि ये क्लाइमेट चेंज के थ्रेट से तो एक्सपोज नहीं हो जाएंगे, तब आप उस तरीके से आप लैंड यूज को परमिट करें। ये नहीं कि हाँ ठीक है अब हमें और लैंड की जरूरत है तो कर दीजिए, बट अगर वो लैंड कमर्शियल के यूज के लिए या फिर इंस्टीट्यूशनल यूज के लिए करना चाहते हैं तो उससे क्लाइमेट चेंज का थ्रेट बढ़ तो नहीं जाता है, वो पैरामीटर लगाने की जरूरत है। मेरा मतलब इसी संदर्भ में মানে আমার এটার সাথেই লিংক করে আমার একটা প্রশ্নটা হচ্ছে যে ধরা যাক আগামীকাল ত্রিপুরা একটি বড় ক্লাইমেট ফাইন্যান্স প্যাকেজ একটা পেয়ে গেল ধরুন, ঠিক আছে, তো আপনার মতে সেই অর্থ প্রথম কোথায় বিনিয়োগ করা উচিত? প্রথম হচ্ছে গিয়ে ফ্লাড রেজিলিয়েন্স, এগ্রিকালচার, ফরেস্ট, রিনিউয়েবল এনার্জি, আরবান ইনফ্রাস্ট্রাকচার, নাকি ভালনারেবল কমিউনিটিস এর জন্য? মানে দেখুন প্রথম মানে ক্রোনোলজিক্যাল অর্ডারে। দেখুন এটা হচ্ছে আপনি জিজ্ঞেস করছেন যে টিমে বিরাট কোহলি খেলবে না বুমরা খেলবে। বোথ হ্যাভ টু প্লে, ভেরি সিম্পল। আপনি যতগুলো ডিপার্টমেন্ট বললেন এই সবগুলোকে একই সুতোয় না কাজ করলে, একই তালে না বাজলে আপনার ক্লাইমেট রেজিলিয়েন্স আসবে না। আপনি মনে করবেন যে আপনি ফ্লাড না আটকাচ্ছেন কিন্তু আপনি সোশ্যাল ইকোনমিক কিছু করেননি, আপনি আরবান কিছু করেননি। ফলে আপনাকে, আমি যেটা বারবার আই কিপ অন রিপিটিং এন্ড হার্পিং এন্ড আই থিংক সঞ্জয় ইজ অলসো ডুইং ইট, যে আপনাকে পরিকল্পনাটা করতে হবে। দেখুন এখানে একটা খুব ইন্টারেস্টিং মডেল আছে, এখন বেশ কিছু রাজ্য করেছে, পশ্চিমবঙ্গ গতবারের বাজেটে মানে গত বাজেটে করেছে, সেটা হচ্ছে আপনার বাজেটের কতটা এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের সঙ্গে অ্যালাইড। আপনার যে 17টা সাস্টেনেবল গোল আছে 1 থেকে 17, আপনার যে এগ্রিকালচারে যে অ্যাকশনগুলো বা বাজেটটা আপনি রেখেছেন কোন কোনটার সঙ্গে কতটা অ্যালাইড। আপনার আরবান ডেভেলপমেন্ট হতে পারে, আপনার সবটাই হতে পারে, এনভায়রনমেন্ট তো বটেই। দেখা গেছে মানে ওয়েস্ট বেঙ্গলের আমি এক্সাম্পল দিচ্ছি, বাজেট অনুযায়ী 69% অফ দ্য বাজেট ইজ অ্যালাইড টু এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ফলে আপনাকে প্রথম একটা, অ্যাজ আই সেড, ইউ হ্যাভ টু হ্যাভ এ কুইক প্ল্যান। এই প্ল্যানটা করার জন্য 10 বছর লাগালে চলবে না, 3 মাস 2 মাস 3 মাসের মধ্যে প্রথমে একটা ইনিশিয়াল চক আউট করুন, দেন ইউ ক্যান বিল্ড ইট আপ, আপনি আরো বাড়াতে পারেন। তো প্রথমে একটা প্ল্যান করুন যে দিস আর মাই অ্যাক্টিভিটিস, আর ওই ম্যাট্রিক্সটা তৈরি করুন আপনি, যে আপনার এগ্রিকালচার, আরবান ডেভেলপমেন্ট, ফরেস্ট কমিউনিটি, রেজিলিয়েন্স সবগুলো কোথায় কোথায় গিয়ে মিলছে, কোন কাজটা করলে ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম সুবিধা পাবে, সেইটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো ইউ নিড টু হ্যাভ দ্যাট প্ল্যান ইন প্লেস। ওই প্ল্যানটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু অ্যাডহক। আর আরেকটা কি মজা জানেন, আমাদের গণতন্ত্রে আছি, গণতন্ত্রের সমস্যাও আছে। সমস্যা হচ্ছে আপনার ধরুন আপনার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আগরতলার কাছে একটা 500 কোটি টাকা এসছে জলের জন্য। এবারেও কি করবে, মানে করার নেই, এটা সব দেশে সব দলে সব রাজ্যেই হয়। 500 ডিভাইডেড বাই আপনার ওয়ার্ড নাম্বার, যা টাকা হলো প্রত্যেককে দিয়ে দিল। বাট ডু দে অল নিড দ্য সেম অ্যামাউন্ট অফ মানি? দে ডোন্ট। তাহলে আপনার কাছে এবার আপনি কেন পাচ্ছেন না যে ওনাকে 50 কোটি আমার 5 কোটি কেন দিতে পারছেন না? বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য ডেটাবেস অফ দ্য প্ল্যানিং ইন প্লেস হুইচ উইল সাপোর্ট গিভিং হিম 50 crore and me 5 crore। বলে আপনি সোজা রাস্তাটা করছেন, সমান ভাগ করে সবাইকে দিয়ে দিচ্ছেন, সো সাম অফ দ্য মানি গোস টু ওয়েস্ট। তো আগে এই পরিকল্পনাটা আপনাকে করতে হবে। আর আরেকটা কথা আমি বলবো যে ইউ নিড সোশ্যাল লিডার্স। সুন্দরলাল বহুগুণাজির সঙ্গে আমার কথা হয়েছিল, শিবকো বিখ্যাত আমার জানেন। সুন্দরলাল বহুগুণাজিকে আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি 2009 সালে কলকাতায় এসেছিলেন, আমি এনেছিলাম একটা প্রোগ্রামে, তো আমরা অনেকক্ষণ ধরে আড্ডা মারতাম, আমার সাথে কথা বলতে খুব ভালো লাগতো। তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আজকে এই যারা পরিবেশ নিয়ে কাজ করেন অ্যাক্টিভিস্ট, তারা মানুষকে অ্যাওয়্যার করার জন্য অনেক কথা বলেন, কিন্তু মানুষ অ্যাওয়্যার হন কই? মানে তারা বললেন চলে গেল, হয়তো 5% মানুষ হলো, 95% হলো না। তা আপনি আজ থেকে এত বছর আগে 50-এর দশকে, when nobody heard about climate change, nobody even heard almost about environment, তখন আপনি হাজার হাজার লক্ষ লক্ষ লোককে নিয়ে হিমালয়ে মিছিল করলেন একদিক থেকে আরেক দিকে হিমালয়কে বাঁচানোর জন্য। সেটা কি করে সম্ভব হয়েছিল? হাউ ইউ কুড ডু দ্যাট? হোয়াট ইজ দ্য ম্যাজিক? উনি একটা কথা বলেছিলেন যে দেখো, আমার মনে হয় তফাৎটা একটা জায়গায়, তোমরা এখন মাথায় ভাবো, ইউ থিঙ্ক ইন হেড and then you ask your hand to what the head says. আমাদের একটা হেডের থেকে হাতে আসার, হ্যান্ডে আসার মাঝখানে একটা হার্ট ছিল। So it comes from head to heart to hand. So that's the model I follow. I think it's an absolutely wonderful thing. আমি 2 দিন আগে শান্তিনিকেতন গেছিলাম, ইনসিডেন্টালি সেদিনই 22 শ্রাবণ ছিল, রবীন্দ্রনাথের মৃত্যুদিনে, এবং সেদিন বৃক্ষরোপণ উৎসব হয়।
আমি কি দেখছিলাম 1860 ওরকম সময়, এক্স্যাক্ট ইয়েরটা মনে নেই, রবীন্দ্রনাথ শুরু করেছিলেন, তখন তো ক্লাইমেট চেঞ্জ কে জানতো? তিনি শান্তিনিকেতনের মতো একটা জায়গায় যেখানে অত সবুজ, তার মধ্যে বৃক্ষরোপণ করছেন এবং সেখানে ছাত্রছাত্রীদের যোগ করছেন, গোটা কমিউনিটিকে যোগ করছেন, সবাইকে নিয়ে একটা উৎসবের মেজাজে করছেন। আজকে কোথায় করছি? আজকে সরকার থেকে 4টে কথা বলে দিলে কি অ্যাওয়ারনেস হবে? এভাবে হবে না। সো উই নিড অলসো দ্য সোশ্যাল লিডার্স হু ক্যান লিড আস, হু ক্যান শো ডিরেকশন। আনফর্চুনেটলি সেটা এখনো সেরকম ভাবে আমরা দেখতে পাইনি। আই হোপ দ্যাট উইল কাম। সো আমার মনে হয় দিস थिंग्स आर रिक्वायर्ड। संजय, आप कुछ बोलना चाहेंगे सर इसमें? मैं थोड़ा सा ऐड करूंगा जस्ट टू आंसर योर क्वेश्चन। आई एग्री विद जयंता। आई थिंक आपने पूछा कि सबसे पहले क्या किया जाए। हाँ। जब घर में आग लगती है तो सबसे पहले हम लोगों को बचाते हैं जो उस घर में हैं, जो इमीडिएट थ्रेट फेस कर रहे हैं। तो वल्नरेबल कम्युनिटीज ऑफ कोर्स बिकम्स द प्रायोरिटी इन दिस, जस्ट टू आंसर इट। और दूसरा, उसके लिए डिजास्टर रिस्क और प्रिपेयरनेस जरूरी है। सेकंड स्टेप आता है लाइवलीहुड्स को स्ट्रेंथन करना जरूरी है, जिससे कि लोग जो है पॉवर्टी, ज्यादा से ज्यादा लोग पॉवर्टी लाइन से नीचे ना जाएं, ज्यादा से ज्यादा लोग जो है दे आर नॉट फोर्स टू माइग्रेट, कि उनको अपना हैबिटेट छोड़ के जाना पड़े। वो सेकंड स्टेप आ जाता है। और उसके बाद फिर हम बात कर सकते हैं लॉन्ग टर्म प्रिपेयरनेस की। थैंक यू सर। अभी फिर से मेरे दिमाग में और एक चीज आ रहा है, ये स्पेसिफिकली वशिष्ठ सर, ये आपके लिए है ये क्वेश्चन, कि हमने कुछ वर्ड्स हमने देखा है कि कार्बन क्रेडिट, कार्बन सिक्वेस्ट्रेशन, ये हमारे मतलब दर्शक को थोड़ा सा आप बताइए कि ये कार्बन क्रेडिट क्या चीज है, कार्बन सिक्वेस्ट्रेशन क्या है, कार्बन मार्केट कॉन्सेप्ट क्या है, ये अगर थोड़ा सा आप अगर हमारे दर्शकों को बताएं। बिल्कुल, मैं कार्बन सिक्वेस्ट्रेशन से स्टार्ट करता हूं। कार्बन सिक्वेस्ट्रेशन बेसिकली एब्जॉर्प्शन है, वेजिटेटिव कवर, फॉरेस्ट हो या एग्रीकल्चर हो, ये एटमॉस्फेयर से कार्बन को एब्जॉर्ब करते हैं, जो कि वुड बन जाता है। हम सब ने पढ़ा है अपने बेसिक स्कूल, शुरू के स्कूल के डेज में भी, तो वो उसको कार्बन सिक्वेस्ट्रेशन कहते हैं। ये बहुत इंपॉर्टेंट भी हो जाता है कि क्योंकि कंसंट्रेशन एटमॉस्फेयर में कार्बन डाइऑक्साइड की बढ़ रही है क्लाइमेट चेंज की वजह, एमिशंस की वजह से, फॉसिल फ्यूल के ज्यादा जलाने की वजह से, तो उस कार्बन को कैप्चर करने की जरूरत है। उस कार्बन को या तो अगर वो कैप्चर नहीं होगा, जो कि मैंने पहले जैसे कहा कि सर्वाइवल एमिशंस या लग्जरी एमिशन, सर्वाइवल हमारे अर्थ में ये कैपेसिटी है, ये क्षमता है कि सर्वाइवल एमिशंस जो होते हैं उसको वो एब्जॉर्ब कर लेते हैं। फॉरेस्ट में भी होता है और ये ब्लू एल्गी की वजह से वाटर में भी होता है, वाटर भी एब्जॉर्ब करता है। वो होता है कार्बन सिक्वेस्ट्रेशन। उसके बाद आता है कार्बन क्रेडिट। जो कंट्रीज एब्जॉर्ब करती हैं कार्बन को एटमॉस्फेयर से, उसका वो क्रेडिट ले सकती हैं कि देखो हम प्रॉब्लम को सॉल्व कर रहे हैं, तुम प्रॉब्लम क्रिएट कर रहे हैं। नॉर्मली शुरू में हुआ था डेवलप कंट्रीज वर्सेस डेवलपिंग कंट्रीज। डेवलप कंट्रीज में भी एमिशन जो है एब्जॉर्ब होते हैं, बट वो इतने कम होते हैं क्योंकि डेवलपिंग कंट्रीज में फॉरेस्ट ज्यादा है और डेवलपिंग कंट्रीज का जो एमिशन कार्बन फुटप्रिंट कम है। इसकी वजह से वो क्रेडिट बेसिकली, अगर मैंने टोटल 10 काम में से मैंने 12 कर दिए और किसी ने सिर्फ 5 किए, तो मेरे एक्स्ट्रा 2 कामों का जो क्रेडिट है वो ले सकते हैं और कह सकते हैं भाई मैंने 7 कर दिए। तो वो है कार्बन क्रेडिट मैकेनिज्म। ये मार्केट मैकेनिज्म से लिंक्ड है। एक टाइम था जब क्योटो प्रोटोकॉल के अंदर क्लीन डेवलपमेंट मैकेनिज्म चल रहा था, तो कार्बन की एक प्राइस होती थी, पर टन की प्राइस होती थी, वो $18 पर टन की तक गई थी, क्योंकि डिमांड थी डेवलप कंट्री से कि उनको अपने एमिशन कमिटमेंट्स को पूरा करना था। बाय 2020 तक उनको पूरा करना था, तो वो डिमांड थी। फिर उसके बाद वो डिमांड कम हो गई क्योंकि उनकी लीगली बाइंडिंग कमिटमेंट नहीं थे, तो वो 25 सेंट तक नीचे गिर गई थी। मार्केट ऐसे ही काम करती है। मार्केट में आप ये नहीं कह सकते हो कि अगर उस टाइम 18 था तो अब भी 18 दो। मार्केट में तो जो डिमांड एंड सप्लाई का गेम होता है। तो कार्बन क्रेडिट मैकेनिज्म ये है कि, और अब जो है पेरिस एग्रीमेंट के अंदर कार्बन क्रेडिट की नया फेज शुरू होने वाला है, जो कि इस साल के एंड तक शुरू होगा, जिसमें कि पुराने जो कार्बन क्रेडिट मैकेनिज्म था उसकी लर्निंग्स को भी इंटीग्रेट किया गया है, जिससे कि रियल रिडक्शंस हो सके कंट्रीज में और डेवलप कंट्रीज को सपोर्ट मिले और डेवलपिंग कंट्रीज को पैसा मिले और साथ में टेक्नोलॉजी भी मिले। एक क्वेश्चन है सर आपसे इसी संदर्भ में कि जैसे कि त्रिपुरा का मेजर स्ट्रेंथ जो है वो फॉरेस्ट है, बैम्बू है, बायोडाइवर्सिटी है,
So can we say that these are not merely ecologically asset but also potential climate finance assets? दे आर क्लाइमेट फाइनेंस एसेट्स बट अब ये नई मेथोलॉजीज जो डेवलप होंगी जो यूनिवर्सिटी करेगा उसमें पता चलेगा बट शुरू में फॉरेस्ट में सबसे बड़ी प्रॉब्लम ये होती थी उसके थ्रू क्रेडिट को जनरेट करने में एक जो फॉर एग्जांपल इंडिया की पॉलिसी है 47% लैंड जो है हमारा फॉरेस्ट में रहेगा वो हमारी पॉलिसी है अगर हम 47 को 53% कर देते हैं तो 6% के लिए तो आप क्रेडिट जनरेट कर सकते हो 40% आपका बिजनेस एज यूजुअल है तो सिमिलरली अगर त्रिपुरा जो है इसको कन्वेंशनली इतना फॉरेस्ट प्रोटेक्टेड करते आ रहा है तो और उसके ऊपर करते हैं तो आपको फायदा है नहीं तो आप उसको आप क्रेडिट नहीं जनरेट कर सकते और यही सिचुएशन भूटान में मेरी बात हो रही थी तो भूटान में भी पॉलिसी मेकर्स ने कहा था कि हमारा 70% लैंड जो है वो हमेशा फॉरेस्ट में रहता है और क्या हम इसका क्रेडिट ले सकते हैं नहीं ले सकते 70 को आप अगर 80 करेंगे तो 10% का ले सकते हैं बट उसमें फिर दूसरा चैलेंज ये आता है फॉरेस्ट में त्रिपुरा में जूम कल्टीवेशन होता है तो ऐसे में लीकेज का डर रहता है तो आप बाय लिंकिंग कार्बन मार्केट्स विद फॉरेस्ट इन त्रिपुरा आप जूम कल्टीवेशन जो कि ट्रेडिशनल प्रैक्टिस है उसको चैलेंज करेंगे उसको खतरे में डालेंगे जिससे कि ट्रेडिशनल और ट्राइबल कम्युनिटीज विल नॉट बी हैप्पी थैंक यू सर ডক্টর বাসুর কাছে আমার একটা প্রশ্ন কি এই কার্বন ক্রেডিট নিয়েই বা ইয়েস মানে এটা বেসিক্যালি কার্বন মার্কেটের সাথে লিঙ্কড আপ যে ত্রিপুরার জন্য এটি কি নতুন ইকোনমিক অপরচুনিটি আপনার কি মনে হয় না অবশ্যই সবার জন্য ত্রিপুরার জন্য এই কারণে যে কার্বন ক্রেডিটে যেটা এক্ষুনি সঞ্জয় বলছিল যে পুরনো একটা যে সিস্টেম ছিল দ্যাট সিস্টেম ইজ নো মোর দেয়ার আন্ডার আর্টিকেল 6 একটা নতুন সিস্টেম তৈরি হয়েছে সেটা ফর্মালাইজড হয়েছে তার ডিটেলস বিং ওয়ার্কড আউট এখন ভারতবর্ষ 2023 থেকে বোধহয় 2023 থেকে আমাদের ব্যুরো অফ এনার্জি তারা নতুন নতুন কতগুলো ফরম্যাট নিয়ে এসছে এবং 11টা ইন্ডাস্ট্রি আইডেন্টিফাই করা হয়েছে যে ইন্ডাস্ট্রিগুলো খুব পলিউটিং ইন্ডাস্ট্রি তাদেরকে কার্বন ক্রেডিট কিনতে হবে তারা যেহেতু পলিউট করে এই আপনি পলিউটার্স পে প্রিন্সিপাল বলছিলেন সেই পলিউটার্স পে প্রিন্সিপালের আন্ডারেই তারা যেহেতু পলিউট করে তাদের ক্রেডিট কিনতে হবে তো ক্রেডিটটা কার কাছ থেকে কিনবে যার কাছে ক্রেডিট আছে তার কাছ থেকে তো কিনবে তো ত্রিপুরা ক্যান প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল এখানে যেটা একটাই সমস্যা আছে যে ত্রিপুরা যেহেতু ন্যাচারাল ফরেস্ট অলরেডি অনেকটা রয়েছে তার পক্ষে বাড়ানোটা একটু কঠিন কাজ অনেক ক্ষেত্রে আমি এই কনসেপ্টটাকে ইনফ্যাক্ট আমরা আলোচনা করছিলাম এটা দিস টু বি কাউন্টার এট দ্য গ্লোবাল লেভেল আজকে যদি আমার 40% ফরেস্ট থাকে এবং আমি যদি 40%কে কন্টিনিউ করি আমি সেটাকে নষ্ট করতে না দিই আই শুড বি অ্যাওয়ার্ডেড ফর ইট কম্পেনসেটেড কিন্তু এখন উল্টোটা হচ্ছে এই 40 কে কেটে 20 করে ফেললাম আবার 20 লাগালাম তখন এই 20 পয়সা সো দিস ইজ নট আ ফেয়ার ওয়ে টু জাজ কিন্তু সেটা অন্য প্রসঙ্গ সেটা আলোচনা এখানে নয় ত্রিপুরার ক্ষেত্রে এই আর্লি মুভারের একটা অ্যাডভান্টেজ ত্রিপুরা পাবে এবং ত্রিপুরা তার যেটুকুই সম্ভাবনা আছে সেখান থেকে সে যদি শুরু করে তাহলে এই কার্বন ক্রেডিটের কারণ একটা হচ্ছে অব্লিগেটরি একটা ভলেন্টারি এবং আমার নিজের ধারণা যেহেতু বিভিন্ন এনডিসি গুলো বিভিন্ন দেশে তৈরি হয়ে গেছে এই ভলেন্টারিটাই গ্রাজুয়ালি আস্তে আস্তে অব্লিগেটরির দিকেও যাবে সো ইটস আ হিউজ এভরিথিং সেড এন্ড ডান ইজ এ হিউজ অপরচুন টাইম তো ত্রিপুরা উইথ ইজ অল দ্য স্ট্রেংথ দ্যাট ইজ হ্যাজ ইন দ্য সেক্টর যদি তারা প্রপার পরিকল্পনা করে শুরু করে তাহলে আমার ধারণা নিশ্চয়ই এর একটা ফাইন্যান্সিয়াল আউটকাম পজিটিভ আউটকাম ত্রিপুরার জন্য অবশ্যই হতে পারে আচ্ছা এই জায়গাটাতে আমার একটা ফাইন্যান্সিয়াল আউটকাম নিয়ে না আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে ধরুন ত্রিপুরা একটি ফরেস্ট বা কমিউনিটি বেসড প্রজেক্ট থেকে একটা কার্বন ক্রেডিট তৈরি হলো এখন সেই কার্বন ক্রেডিট যে ফাইন্যান্সিয়াল বেনিফিটটা যেটা হবে বা তৈরি হবে তার অধিকার কার হওয়া উচিত বেসিক্যালি এটা তো একটা ডিফাইন্ড আছে যে এখানে যে বেনিফিশিয়ারি কমিউনিটি আছে সেই বেনিফিশিয়ারি কমিউনিটিকে আপনাকে অন্তত 25% দিতে হবে এবং বাকিটা আপনার কিছু খরচ হবে কিছু নিশ্চয়ই যারা করবেন কমার্শিয়াল তাদের লাভ রাখতে হবে বেনিফিট শেয়ারিং যেটাকে বলা হয় বেনিফিট শেয়ারিং অ্যাক্সেস এন্ড বেনিফিট শেয়ারিং এখানে যেহেতু এটা দেখুন আজকে সারা ভারতবর্ষে অনেক প্রাইভেট এনজিও বলি বা অন্যান্যরা অর্গানাইজেশন তারাও কিন্তু এই কার্বন ক্রেডিটের কাজ করছে তারা বিদেশ থেকে ফান্ড আনছে এবং সেই ফান্ড দিয়ে তারা কার্বন ক্রেডিটের কাজ করছে আনফরচুনেটলি এটা নিয়ে অনেক রিপোর্টও বেরিয়েছে বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা কিন্তু কমিউনিটিকে তাদের শেয়ারটা দিচ্ছে না তারা কি করছে ধরুন কথা বলছি ম্যানগ্রোভ কোন একটা ম্যানগ্রোভ লাগানো হচ্ছে ম্যানগ্রোভ নতুন লাগানো হচ্ছে সে কার্বন ক্রেডিট পাচ্ছে কিন্তু ম্যানগ্রোভটায় তার 25% যে পাওয়ার কথা ছিল সে কি দেখাচ্ছে যে আমার এখানে এলাকার 100 লোক
200 দিন ধরে কাজ করেছে, আমি তাকে পার ডে এত টাকা দিয়েছি। আরে সেটা তো সে কাজ করেছে লেবার ইজ নট বেনিফিট শেয়ারিং, লেবার ইজ ডিফারেন্ট, বেনিফিট শেয়ারিং ইজ ডিফারেন্ট। এইগুলোতে কয়েকটা জায়গায় সাধারণ মানুষকে টেকেন ফর এ রাইট, এইটা সরকারকে দেখতে হবে যেন মানুষের সঙ্গে, এটা কমপ্লিট তঞ্চকতা, ইটস এ ক্রিমিনাল অফেন্স, ইউ আর নট গিভিং ইট। কিন্তু নিঃসন্দেহে যখন সরকার করবেন, সরকার তো এরকম ভাবে করবেন না। সুতরাং এই একটা যদি এবং এই মডেলটা যদি আপনি দেখেন, এই মডেলটাকে বলা হয় সিএফএম মডেল। আগে আমরা জেএফএম জানতাম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তার মানে কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যেটা সরকার এবং সাধারণ মানুষ একসঙ্গে করবেন, অ্যাডমিনিস্ট্রেশন করবেন। এখন বলা হচ্ছে সিএফএম করে দাও, কমিউনিটিকেই বলো ফরেস্টটা ম্যানেজ করতে, সরকার লেট গভর্নমেন্ট কাম আউট অফ ইট। এবং এটা যদি করা হয়, মানুষ নিজের ভালোটা বোঝে, সেটা হলে সুবিধা হয়। মানে আমার মনে হয় যে এই জায়গাটা একটু ভালো করে দেখার দরকার আছে, এবং দেখার দরকার অনুযায়ী হলে এটা নিশ্চয়ই একটা ভালো ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে। এবং যদি আপনি মানুষকে টাকাটা রোল করেন, তাহলে কিন্তু সে সেটা প্রোটেকশনও কাজে করবে। আপনি যদি আজকে 10 টাকার মধ্যে 4 টাকা আমায় দেন, তাহলে আমি দেখবো যেন 10 টাকাটা তৈরি হয়, তাহলে আমি 4 টাকা পাবো। তা না হলে আমার ইন্টারেস্ট থাকবে না। এন্ড অফ দ্য ডে এভরিথিং হ্যাজ টু হ্যাভ আ মার্কেট মডেল, সে মার্কেটটা যেভাবেই হোক। তো সেইটা আমাদের এনশিওর করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডু, হাউ উই ইন্টিগ্রেট দ্য হোল ইকোনমিক পার্ট ইনটু ইট। আর লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে ত্রিপুরার বাজেটারি অ্যালোকেশনের সাথে যদি এই মানে ক্লাইমেট ফিনান্সের যে কনসেপ্টটা, সেটা মানে কিভাবে সেটাকে প্লেস করলে পরে সেটা ত্রিপুরা লাভান্বিত হতে পারে? আমি একটা স্টেপ এগিয়ে বলবো, আই থিঙ্ক সঞ্জয় উইল অলসো কুইকলি রেসপন্ড টু ইট ফাইনালি। সেটা হচ্ছে যে আপনার হোল আগামী 10 বছর 20 বছরের যে প্ল্যানিং ডিসকোর্স, তার সেন্টারে ক্লাইমেট চেঞ্জকে রাখতে হবে। এবং আপনি যা বাজেটে যেখানে করবেন, সেই বাজেটের মধ্যে ক্লাইমেট চেঞ্জকে আপনাকে এখন না শুধু একটা একাডেমিক ইকোনমিক এক্সারসাইজ নয়, ইটস এ ডেভেলপমেন্ট এক্সারসাইজ বলে আপনাকে হতে হবে। দ্যাট শুড বি এ প্রায়োরিটি, ইটস ডেভেলপমেন্ট এক্সারসাইজ। আজকে যদি আগরতলা শহরের জন্য আপনি এমন কিছু কাজ করেন, তাহলে আগরতলার গরিব মানুষ উপকৃত হন, দ্যাটস এ ডেভেলপমেন্ট প্রেরোগেটিভ। সুতরাং আপনি উন্নয়নের সঙ্গে, যেটাকে আমরা বলি টেকসই উন্নয়নের সঙ্গে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের সঙ্গে আপনি এটাকে যদি লিঙ্ক করেন, তাহলে যে যে বাজেটে যেখানে যেখানে দরকার সেখানে আপনাকে রাখতে হবে। কিন্তু আই গো ব্যাক রিপিটেডলি এন্ড রিপিটেডলি দ্য হোল থিং, আনলেস ইউ হ্যাভ দ্য প্ল্যান, আপনি কি টাকা রেখে দেবেন, কিন্তু সেই কাজটা হবে না। তো आई डोंट नो तो संजय विल एग्री टू दैट। आप कुछ बोलना चाहेंगे? हाँ, जैसा कि जयंता ने कहा, क्लाइमेट अगर हम अगर आज से 100-150 साल पीछे चले जाते हैं, जब कॉन्सेप्ट प्लानिंग का शुरू हुआ था कि डेवलपमेंट को कैसे आगे बढ़ाया जाए, तो जो थ्रेट्स थी उनको अकाउंट में लिया गया था, वेदर फिनोमिनाज को अकाउंट में लिया गया था कि ठीक है, मार्च से लेके जून तक इतनी गर्मी पड़ती है, उसके बाद बारिश आ जाती है, उसके बाद ऐसे, तो उसी तरीके से हमने डेवलपमेंट प्लान बनाया। अब उन पैरामीटर्स को रिवाइज करने की जरूरत है, जैसा इसीलिए क्लाइमेट चेंज एज अ थ्रेट को अकाउंट में लेना पड़ेगा टू प्रिपेयर न्यू प्लान्स, और वो प्लान जो है शुड बी एबल टू रेजिलियंस। आई थिंक एक सबसे अच्छी अपॉर्चुनिटी है त्रिपुरा एज ए स्टेट को कोशिश करनी चाहिए ग्रीन क्लाइमेट फंड में एक प्रपोजल सबमिट किया जाए। वो एक बहुत अच्छा मौका है। मे बी नॉर्थ ईस्ट रीजनल प्रोजेक्ट्स को प्रेफर किया जाता है ग्रीन क्लाइमेट फंड में, इन कोऑर्डिनेशन विद सेंट्रल गवर्नमेंट। उसके साथ सेंट्रल गवर्नमेंट नेशनल एडेप्टेशन फंड फॉर क्लाइमेट चेंज के थ्रू भी स्टेट्स को फंड करती है स्टेट क्लाइमेट एक्शन प्लान्स को इम्प्लीमेंट करने के लिए, वो भी एक अपॉर्चुनिटी है। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আজকে আপনারা দেখলেন যে ত্রিপুরার প্রেক্ষাপটে আমরা ক্লাইমেট ফাইন্যান্স, কার্বন ক্রেডিট, আমরা অনেক সেই সংক্রান্ত অনেক কিছু জানলাম, এবং ত্রিপুরাকে কিভাবে আমাদেরকে ভবিষ্যতের জন্য কিভাবে আমরা রক্ষা করতে পারি ক্লাইমেট চেঞ্জ থেকে, সেটাও আমরা জানলাম। তো আগামীতে আমরা আরো অনেক নতুন জিনিস নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থিত হব। ধন্যবাদ।